ছেলে, কি করছো? দরজা কেন লাগিয়ে দিচ্ছ? এই, আমার রুম থেকে বের হয়ে যাও। তোমাকে কে সাহস দিল আমার রুমে এইভাবে ঢুকার? আমি কাপুরুষ, আমার শারীরিক সমস্যা আছে। আমি সেইটাই দেখাতে এসেছি। আমি কি সেটাই আপনাকে আমি বোঝাবো। কি যাতা বলছো? পাগল হয়ে গেছো নাকি? হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি। আমাকে পাগল আপনি বানাইছেন। আমি আপনাকে সম্মান করতাম। আমি আপনার মনের বিরুদ্ধে কিছু করতে চাই নাই। আপনি আমাকে পছন্দ করেন না, আমি সব জেনেও আপনাকে আমি কখনোই কিছু বলি নাই। কিন্তু আপনি নিজের স্বার্থের জন্য আমার পুরো ফ্যামিলির সামনে আমাকে লজ্জায় ফেলে দিলেন। আমি কারোর দিকে মুখ তুলে তাকাতে পারছি না, শুধুমাত্র আপনার জন্য। যে আমাকে দেখে সেই হাসে, মজা নেয়। কেন করলেন এমন? রিয়ানের ধমকের সুরে অধরা কেঁপে উঠল। অধরা পিছিয়ে যেতে লাগলো, আর রিয়ান সামনে এগোতে লাগলো। অধরা বলতে লাগলো, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা? কিসের ক্ষমা? আমার সমস্যা আছে না? ঠিক আছে, আজ না হয় তোমাকে প্রমাণ দেই আমি অক্ষম নাকি সক্ষম। রিয়ান প্লিজ, আমার কাছে আসবে না। রিয়ান শার্ট খুলে ফেলে দিল। অধরা পিছিয়ে যেতে নিলে রিয়ান অধরার পা ধরে টান দিয়ে নিজের একদম কাছে নিয়ে আসলো। অধরা জোরে চিৎকার করতে যাবে, সাথে সাথে আয়ন ঠোঁট জোড়া নিজের দখলে করে 2 হাত খাটের সাথে চেপে ধরল। প্রায় 5 মিনিট পর সে অধরার ঠোঁট ছেড়ে দিয়ে কিস করতে লাগলো। কিস করতে করতে আদর করতে লাগলো। অধরা ব্যথায় কুঁকড়ে উঠল। অধরা কান্না করতে করতে বলল, রিয়ান প্লিজ ছাড়ো, আমার লাগছে। রিয়ান আমাকে ছেড়ে দাও প্লিজ, আমি আর পারছি না। আমাকে ছাড়ো, অনেক ব্যথা লাগছে। ছাড়বো কেন? আমার জোর নাই তো। তাহলে এখন কেন মিনতি করছো? আমার ভুল হয়ে গেছে, প্লিজ আমাকে ছেড়ে দাও। আমার সত্যিই অনেক লাগছে, মাথা ব্যথা সহ্য করতে পারছি না। আমি এখন ছাড়তে পারবো না। আর কিছুক্ষণ সহ্য করেন, তারপর ছাড়বো। এর আগে পারবো না। আস্তে আদর করছি। রিয়ান অধরার সারা শরীরে চুমু দিতে লাগলো। পেটের কাছে সে লাফ বাইর দিল। এরপর অধরাকে আস্তে আস্তে আদর করতে লাগলো। অনেকক্ষণ আদর করার পর রিয়ান ছেড়ে দিয়ে দেখে অধরা কান্না করছে। রিয়ানের কিছুটা মায়া লাগলো। রিয়ান অধরার উপর থেকে উঠে শার্ট প্যান্ট পরতে পরতে বলল, আপনাকে আমি জোর করে কাছে পেতে কখনোই চাই নাই। আপনি আমাকে এমন করতে বাধ্য করছেন। আপনি আমার মান সম্মান শেষ করে দিয়েছেন। চুপ কর, তুই কোনো কথা বলবি না। তোকে আমি ভালো ভেবেছিলাম, কিন্তু তুই একটা জানোয়ার। আমি রাগের মাথায় না হয় বলে ফেলেছি, তাই বলে তুই আমাকে ধর্ষণ করবি? আপনি আমার স্ত্রী, ধর্ষণ কিভাবে হয়? চুপ কর। তোর মতো ছোট লোক পরগাছাকে আমি কোনোদিনও স্বামী হিসেবে মেনে নিব না। আই হেট ইউ। আমি তোকে ঘৃণা করি। আমার চোখের সামনে থেকে চলে যা। অধরা চিৎকার করে বলল। রিয়ান শার্ট প্যান্ট পরে বের হয়ে গেল। রিয়ান বাসা থেকে বের হতে নিলে নদীর আম্মু বলল, রিয়ান, খাবার খেয়ে যা। খাবো না ফুপি। অধরা আবার তোকে অপমান করেছে? না। আমি জানি ও তোকে আবারও অপমান করেছে। বাবা, কষ্ট পাস না। আস্তে আস্তে ও যখন তোকে বুঝতে পারবে, তখন ঠিকই তোকে ভালোবাসবে। ফুপি, আমি আসছি। রিয়ান চলে গেল। অধরা নিজের দিকে তাকাতে রাগে শরীর চলতে লাগলো। অধরা বলতে লাগলো, কুত্তা জানোয়ার, ইচ্ছে করছে জানোয়ারকে মেরে ফেলি। আমার সাথে জোর করে? ছি, আমার নিজের উপরে ঘৃণা লাগছে। শরীরে আগুন জ্বালিয়ে দেয়। অধরা রেগে গজগজ করতে করতে ওয়াশরুমে গিয়ে গোসল করে নিল। অধরা বারান্দায় বসে থাকলো। ওইদিকে রিয়ান বাসায় গিয়ে গোসল করে ভাবতে লাগলো, আমি কাজটা ঠিক করলাম না। আমি কি পাগল হয়ে গেছি নাকি? নিজের রাগ কেন কন্ট্রোল করতে পারছি না? রিয়ান মাথার চুল টানতে লাগলো। 10 দিন পর রিয়ান বাইক থামিয়ে কলেজে প্রবেশ করতেই দেখে অধরা, আতিয়া আর কিছু মেয়ে মিলে হাসাহাসি করছে। রিয়ান ওদের পাশ দিয়ে চলে যেতে নিল। হঠাৎ করে কেউ রিয়ানকে পেছন থেকে জড়িয়ে ধরল। রিয়ান নিজেকে সামলাতে না পেরে অধরাও আতিয়ার পায়ের কাছে পড়ে গেল। দুজনেই দূরে সরে গেল। রিয়ানের উপরে মেয়েটা ও পড়ল। রিয়ান ব্যথায় রেগে যাবে, সাথে সাথে মেয়েটা হাসি দিয়ে বলল, আগের থেকে অনেক দুর্বল হয়ে গেছো মাই কিউট ডায়মন্ড।
তমার কথা শুনে সবাই ভ্রুকুচকে তাকালো। রিয়ান তমাকে নিয়ে উঠে বলল, তমা, জি স্যার, চলে এসেছি আপনার পিছন পিছন। সিরিয়াসলি তুমি এখানে ভর্তি হয়েছো নাকি? জি স্যার। তমা রিয়ানের বাহুতে হাত দিয়ে মুগ্ধ নয়নে তাকিয়ে বলল, কিউট ডায়মন্ডকে অনেক অনেক মিস করছিলাম। ড্যাডকে অনেক কষ্টে রাজি করিয়েছি। ড্যাড মম তো রাজি হচ্ছিল না। পরে অনেক বুঝিয়ে বলছি তুমি আমার খেয়াল রাখবে। পরে সেই রাজি হয়েছে। বলো কি, কবে এসেছো দেশে? অধরার দুজনকে এত কাছে দেখে নিজের অজান্তেই রাগ হতে লাগলো। রাকিব এসে বলল, বাহ ভাই বাহ, আমরা সুদর্শন হয়েও একটা মেয়ে পড়াতে পারি না, আর সব থেকে সুন্দর মেয়ের সাথে মাঠের ভিতরে এভাবে দাঁড়িয়ে আছস, সবাই জলে পড়ে যাচ্ছে। এইটা কে রিয়ান? আমার ফ্রেন্ড রাকিব, আর রাকিব ওই আমার। আমি বুঝিয়ে দিই আমি ওর কি। তমা কথাগুলো বলে সাথে সাথে রিয়ানের গালে কিস করে দিয়ে রিয়ানের বাহুতে দাঁড়িয়ে গেল। অধরার সাথে সবাই চোখ বড় বড় হয়ে গেল। তমা হেসে বলল, এখন আর বলতে হবে না আমি ওর কে। চলো ক্লাসে যাই। রিয়ান তমার সাথে চলে যেতে লাগলো। অধরার আগে হাত মুচড়াতে লাগলো। আতিয়ে বলে উঠল, আমার ভাইয়ের সাথে এই সুন্দরী মেয়েটা কে? আর এতগুলো মানুষের ভিড়ে ওকে কিস করে দিল। আমার ভাইকে সবাই অবহেলা করে, আর অন্যদিকে এই সুন্দরী রমণী এসেই আমার ভাইকে সবার সামনে চুমু দিয়ে দিল। তোর মনে হয় অনেক খুশি লাগছে? আরে খুশি লাগবে না? এমন হট কিউটের দিব্যা এত সুন্দর ভাইয়ের বউ হইলে কার খুশি লাগবে না? দুইজনকে কত সুন্দর মানাইছে। অধরা রাগে চলে গেল। আতিয়া মিটিমিটি হাসলো। রিয়ান তমার সাথে ক্লাসে কথা বলতে লাগলো। সবাই ওদের দিকে তাকিয়ে থাকলো, বিশেষ করে ছেলেরা তাকিয়ে থাকলো। দুজন ক্লাস করলো। টিফিন সময় দুজন ক্যান্টিনে চলে গেল। দুজন হাসাহাসি করতে লাগলো। অধরা পাশে টেবিল থেকে ওদের আর চোখে দেখতে লাগলো। রিয়ানের ঠোঁটের কোণায় খাবার লেগে গেলে তমা রুমাল দিয়ে তা পরিষ্কার করে দিচ্ছে যত্ন নিয়ে। কয়দিন আগে আমার সাথে বাসর সেরে এখন এই মেয়েকে নিয়ে রং তামাশা করছে। কিরে, কি বিড়বিড় করছিস? অধরা কিছু বলল না, সেখান থেকে ব্যাগ নিয়ে চলে গেল। বাসায় গিয়ে নিজের রুমে চলে আসলো। অধরার মা তোমাকে কল দিয়ে বলল, কাজ হয়েছে। ওষুধ মোক্ষম জায়গায় লেগেছে। আরও হবে আন্টি, অপেক্ষা করুন। রাতে অধরা বেলকনিতে আসে। বাহিরে তাকাতেই দেখে রিয়ানার তমা বাইক থেকে নেমে বাসায় ঢুকছে। অধরা মনে মনে বলল, ব্যাপার কি, এই মেয়ে এখানে কেন? এখন কি ওর সাথে থাকবে নাকি একই ফ্ল্যাটে? বাড়ির কলিং বেল বাজতেই অধরা দৌড়ে চলে এলো ড্রয়িং রুমে। অধরার মা দরজা খুলতেই দেখলো রিয়ান আর তমা। রিয়ান বাড়িতে ঢুকে সব বলল। ফুপি, ও তমা আমার বেস্ট ফ্রেন্ড। আমরা ছোটবেলার বন্ধু। এতিমখানায় আমরা একসাথে ছিলাম। পরে ওকে ওর বর্তমান মা বাবা অ্যাডপ্ট করে নেয় এবং ওরা দেশের বাইরে চলে যায়। আজ অনেক বছর পর আবার ফিরেছে দেশে। আরে এত কথা বলছিস কেন? একেবারে বলে দে যে আমি তোর ছোটবেলার পুতুল খেলার বউ আর বড়বেলার গার্লফ্রেন্ড এবং ভবিষ্যতের বউ। কথাটুকু বলে অধরা লজ্জা পর ভান করলো। এরপর অধরার মা পা ধরে সালাম করে জড়িয়ে ধরলো আর ফিসফিসিয়ে বলল, আন্টি এবার আপনার অ্যাক্টিং শুরু করুন। ওই দেখেন আপনার মেয়ে দাঁড়িয়ে দেখছে আর লুচির মতো ফুলছে। আমি আগেই দেখেছি। চলো শুরু করি নাটক। অধরার মা তোমাকে নিজের থেকে ছাড়িয়ে মাথায় স্নেহের হাত রেখে বললেন, ও তাই নাকি? কই, আমাকে তো রিয়ান এই বিষয়ে কিছু বলেনি। তবে তোমাকে রিয়ানের পাশে কিন্তু দারুণ মানিয়েছে বলতে হবে। তমা একটু লজ্জা পর নাটক করলো আর সবার আড়ালে অধরার মাকে চোখ টিপো দিল। এদিকে রিয়ান আর অধরা অবাক। বলছে কি উনি নিজের মেয়ের জামাইকে অন্য মেয়ের সাথে মানিয়েছে মানে? রিয়ান আর অধরা মনে মনে বলল, এই মহিলা পাগল হয়ে গেছে। এরা সবাই পাগল, আর আমি এদের মাঝখানে ফেসে যাওয়া অবুঝ বালক। আন্টি আমি কোথায় থাকবো? তুমি রিয়ানের ফ্ল্যাটেই থেকো। ওইখানে রুম একটি খালি আছে, ওটাতেই তুমি থেকো। না, অধরার রিয়েকশন দেখে সকলেই অধরার দিকে তাকালো। অধরার মা আর তমা একজন আরেকজনের দিকে তাকিয়ে চোখ টিপ দিল। রিয়ান মনে মনে ভাবল, হলোটা কি?
কি হয়েছে? এমন ষাঁড়ের মতো চেঁচামেচি কেন করছিস? ওরা একই ফ্ল্যাটে থাকবে কেন? হ্যাঁ, আতিয়া যেমন এইখান থেকে, ওই মেয়েও এখানেই থাকবে। না, আন্টি যা বলছে ঠিকই বলছে। আর আমি কারোর সাথে রুম শেয়ার করে অভ্যস্ত নই, তাই আমার জন্য আলাদা রুমই ভালো। আর তার থেকে ভালো আমি আমার রিয়ানের সাথে থাকবো। কথাটা বলতে বলতে তমা রিয়ানের হাত পেঁচিয়ে ধরল। রিয়ান তমার দিকে একবার তাকিয়ে চোখ রাঙালো। নিজের থেকে হাত ছাড়িয়ে সে অধরার মার দিকে তাকিয়ে বলল, আসলে ফুপি, ও এত বছর বিদেশে ছিল তো, তাই এমন করছে আর কি। না মানে এমনি অনেক ভালো মেয়ে। আচ্ছা, আমি তাহলে ওকে আমার রুমে বলেই জিব্বাই কামড় দিল, সরি, না মানে ফ্ল্যাটে নিয়ে যাই। দেখো দেখো, কি তাড়াহুড়ো! এত সুন্দর একটা মেয়েকে নিজের রুমে নিয়ে যাওয়ার জন্য মুখ দিয়ে সত্যি কথাটাই বেরিয়ে গেল। ছোট লোক একটা। আর অধরা, তুইও কি আশা করিস সেই ছোট লোকটার থেকে? যখন দেখেছে তোমার বিদেশ ফেরত বড় লোকের মেয়ে, তখন থেকেই ওর পেছনে মরিয়া হয়ে ঘুরছে। ছোট লোক, গরিব, ফকির ছেলেদের থেকে এর বেশি আর কি বা আশা করা যায়? মনে মনে কথাগুলো বলেই পাশের ফুলদানিটা সজোরে ছুঁড়ে মারল মেঝেতে। কাঁচ ভাঙার শব্দে চারপাশ কেঁপে উঠল। তারপর গটগটিয়ে সেখান থেকে চলে গেল সে। রিয়ান সেদিকে তাকিয়ে শুধু একটা দীর্ঘশ্বাস ফেলল। তার ধারণা, নতুন করে তমাকে এ বাড়িতে নিয়ে এসেছে বলেই হয়তো অধরা রেগে গেছে। রাগ করাটাই স্বাভাবিক। এতদিন রিয়ানই ছিল এ বাড়ির আশ্রিত, আর এখন তার সঙ্গে এসেছে নতুন একজন। আর কিছু না বলে রিয়ান ফুপির কাছ থেকে বিদায় নিয়ে তমাকে সঙ্গে করে নিজের ফ্ল্যাটে চলে গেল। কিরে ভাই, তোর ফ্ল্যাটটা তো দারুণ, কি সুন্দর করে গুছিয়ে রেখেছে। হ্যাঁ, ফুপি সবসময় এভাবেই গুছিয়ে রাখে। ওনারা আমাকে নিজের ছেলের মতোই ভালোবাসে। বুঝতেই পেরেছি, তবে ওনার মেয়েটা কিন্তু সুবিধার না। দেখলে কেমন ব্যবহার করলো। ভার্সিটিতে ও একই রকম করছিল। আমাদের থেকে তো বড়, তাই না? হ্যাঁ, ও এমনই। আমাকে তো সহ্যই করতে পারে না, আমার আশেপাশে থাকা মানুষদেরও না। কেন এমন কেন? কারণ আমি নাকি ছোট লোক, গরিব, বাবা মায়ের পরিচয় নেই। আর সবচেয়ে বড় কথা, আমি নাকি লোভী। সবই মানলাম, কিন্তু লোভী কেন? ওর ধারণা আমি শুধু টাকার লোভে ওকে বিয়ে করেছি। ও বড়লোক বাবার একমাত্র মেয়ে, তাই নাকি ওর বাবাকে নানাভাবে ম্যানিপুলেট করে ওকে বিয়ে করেছি, যাতে ভবিষ্যতে সব সম্পত্তি আমার হয়ে যায়। মানে কি, তুই বিয়ে করেছিস? কবে, কিভাবে? সব খুলে বল। হ্যাঁ, সব বলবো। রাতে সারা রাত আড্ডা দেবো, তখন শুনিস। এখন আগে ফ্রেশ হয়ে নে। আচ্ছা, আঙ্কেল আন্টি দেশে কবে আসবে? আসবে, তবে একেবারে থাকার জন্য না, মাঝে মধ্যে এসে আমাকে দেখে যাবে। এখানে ওদের অনেক ব্যবসা আছে, সব ফেলে তো আর দেশে থাকা সম্ভব না। আচ্ছা, বুঝলাম। রাতে ডাইনিং টেবিলে বসেছে অধরা, তার মা বাবা আর আতিয়া। সবাই খাওয়া শুরু করলেও রিয়ানকে কোথাও দেখা গেল না। তাই অধরা বাবা তার খোঁজ করলেন। আজ আর আসবে না। তমা নাকি ওর জন্য রান্না করেছে, তাই আজ ওরা নিজেদের ফ্ল্যাটেই খাবে। ওই আপুটা ভাইয়ার সম্পর্কে কত কিছু জানে। আমরা এত বছর একসঙ্গে থেকেও যতটা জানি, উনি যেন তার দ্বিগুণ জানেন। সেটাই তো, রিয়ানের যে বিরিয়ানি এত পছন্দ আমি আজই প্রথম জানলাম। ছেলেটাকে যাই সামনে দিয়ে চুপচাপ খেয়ে উঠে যায়, কোনো দিন নিজের পছন্দ অপছন্দের কথাও বলেনি। আর তমা আসার প্রথম দিনেই ওর পছন্দের বিরিয়ানি রান্না করে ফেলেছে। কথাগুলো শুনতেই অধরার হাত থেমে গেল। রাগে তার মুখ শক্ত হয়ে উঠল। টেবিলে উপস্থিত সবাই সেটা স্পষ্ট বুঝতে পারল। ঠিক তখনই অধরের বাবা হেসে বললেন, ভালোই হয়েছে, অন্তত ছেলেটাকে দেখাশোনা করার মতো একজন তো এসেছে। এই কথাটুকুই যেন শেষ সীমা হয়ে দাঁড়ালো। আর এক মুহূর্ত সেখানে বসে থাকতে পারল না অধরা। চেয়ার ঠেলে উঠে দ্রুত নিজের রুমের দিকে চলে গেল। কি রে, খাবার না খেয়েই কোথায় যাচ্ছিস? অধরা কোনো উত্তর দিল না। তার চলে যাওয়ার দিকে তাকিয়ে সবাই মুচকি হেসে ফেলল। আম্মু, আমার তো মনে হয় আপু একটু একটু জেলাস ফিল করছে। একটু না রে, পুরোপুরি জেলাস। আগে আগে দেখ বেটা হোতা হে ক্যা। কিরে, তখন থেকে বারান্দায় বসিয়ে রেখেছিস, কিছুই বলছিস না। বল, তোর এদের সাথে পরিচয় হলো কিভাবে? আর তুই ওই মেয়েটাকেই বা বিয়ে করলি কিভাবে? বলছি, এত ডেসপারেট হলে চলে? আমি তখন সবেমাত্র ক্লাস 10-এ উঠেছি।
এতিমখানা থেকে প্রিন্সিপাল বলে দিলেন নিজের পড়ার খরচ নিজের চালাতে হবে। আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। তারপর রিয়ান হারিয়ে গেল অতীতে। ফ্ল্যাশব্যাক। রিয়ানের মাথা কাজ করছিল না, কি করবে? সে তো তেমন কোনো কাজও পারে না। রিয়ান যখন এগুলো ভেবে রাস্তা দিয়ে যাচ্ছিল, তখন হঠাৎ এক মহিলা রাস্তায় মাথা ঘুরে পড়ে যায়। রিয়ান দেখলো কেউ তাকে ধরছে না, বরং ভিডিও করতে ব্যস্ত। রিয়ান সবাইকে সরিয়ে দিল, তারপর একটা রিক্সা দাঁড় করিয়ে রিক্সাওয়ালার সাহায্য নিয়ে তাকে হসপিটালে নিয়ে যায়। আর ওই ভদ্রমহিলাই ছিলেন অধরার মা। অধরার মার জ্ঞান ফেরে, তিনি দেখেন রিয়ান তার পাশে বসে আছে। অধরার মা জিজ্ঞেস করলে রিয়ান বলে, আপনি রাস্তায় জ্ঞান হারিয়ে পড়েছিলেন, আমি আপনাকে হাসপাতালে নিয়ে এসেছি। আপনার বাড়ি কেউ থাকলে তাদেরকে ফোন করে ডেকে নিন। তিনি রিয়ানের মাথায় হাত দিয়ে তার সম্পর্কে জানতে চাইলে রিয়ান বলে, আমি এতিমখানায় বড় হয়েছি আন্টি, আমার এই পৃথিবীতে কেউ নেই। আমি কাজ খোঁজার জন্য বের হয়েছিলাম, আর তখনই আপনাকে ওই অবস্থায় দেখি। কাজ মানে? এই ছোট বয়সে কি কাজ করবে তুমি বাবা? আর তোমার মা বাবার নাম জানো তুমি? আমার বাবার নাম শফিকুল ইসলাম আর মায়ের নাম মমতা বেগম। নাম শুনে অধরার মা অবাক হয়ে যায়। তিনি গভীর চিন্তায় মগ্ন হলেন। কিছুক্ষণ চুপ থেকে তিনি বললেন, তোমার এতিমখানার ঠিকানাটা দাও তো বাবা। রিয়ান ঠিকানা দিয়ে চলে যায়। অধরার মা রিয়ানের চলে যাওয়ার দিকে তাকিয়ে থেকে নিজের চোখের জল মুছলেন। এরপরের দিনই রিয়ানকে এতিমখানা থেকে অ্যাডপ্ট করতে আসেন অধরার মা ও তার বাবা। রিয়ান সেদিন অনেক অবাক হয়। অধরার মা তাকে বলে, আজ থেকে তুমি আমাকে ফুপি বলে ডাকবে। মনে করবে আমি তোমার আপন ফুপি, কেমন? রিয়ান ওই বাসায় গেলে পরিচয় হয় অধরার সাথে। অধরা তখন ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে, আর তার ছোট বোন আতিয়া তখন ক্লাস 5-এ। রিয়ান স্টুডেন্ট হিসেবে ভালো ছেলে, সেটা অধরার বাবা খেয়াল করলেন। তিনি রিয়ানকে দায়িত্ব দিলেন আতিয়াকে পড়ানোর। রিয়ান মানা করেনি, তবে অধরা বলেছিল, এই ছেলে পড়াবে ওকে? কোথাকার না কোথাকার স্কুল থেকে পড়াশোনা করেছে, এর থেকে কি শিখবে আতিয়া? সেটা তো ভাবতে হবে না, তুই তো ঠিকমতো পড়াস না ওকে, আর এভাবে ছোট করে কথা বলছিস কাকে? এরপর থেকে এমন কথা শুনলে তোকে থাপড়িয়ে সোজা করে ফেলবো। অধরার মা কথাটা বলেই চলে গেল। এদিকে অধরার আগে ফুঁসতে ফুঁসতে চলে গেল। রিয়ান কিছুই বলেনি। সে খেয়াল করেছে প্রথম থেকেই অধরা তাকে পছন্দ করে না। এরপর সময় যেতে লাগলো। অধরা প্রথমবার কোনো কলেজেই চান্স পায়নি, তাই সে 1 বছর ইয়ার ড্রপ দেয় এবং পরবর্তীতে 7 কলেজে চান্স পায়। আর এদিকে রিয়ানও 1 বছর পর সে এই একই ভার্সিটিতে চান্স পায়। অধরা ভার্সিটিতে নানাভাবে রিয়ানকে অপমান করত, তবে রিয়ান সেদিকে পাত্তা দিত না। সবই ঠিক যাচ্ছিল। এমন সময় অধরা একটি ছেলেকে নিয়ে এসে বলে, বাবা, আমি এই ছেলেকে ভালোবাসি, আমি ওকে বিয়ে করতে চাই। চেনা নেই জানা নেই, এভাবে কি বিয়ে দেওয়া যায় নাকি? ওর নাম রিয়াজ, ও আর আমি একই ডিপার্টমেন্টে পড়ি, আর আমি ওকে চিনি, এতেই হবে। তোমরা বিয়ের প্রস্তাব দাও। অধরার মা বাবা আর কিছু বলল না। অধরার কথা মতো তারা বিয়ের প্রস্তাব দিল এবং সব আয়োজনও করলো। তবে বিয়ের দিন ছেলে এলো না। সে অধরাকে মেসেজ দিয়ে জানালো সে তার বন্ধুদের সাথে বাজে ধরে সব কিছু করেছে। সে অন্য কাউকে ভালোবাসে, তাই অধরাকে বিয়ে করতে পারবে না। এসব শুনে সকলে স্তব্ধ হয়ে গেল। অধরার বাবা অসুস্থ হয়ে পড়ল। তখন অধরার মা রিয়ানের হাত ধরে বলল, আমার মেয়েটাকে বিয়ে কর বাবা, আমি সারা জীবন তোর গোলাম হয়ে থাকবো। কথাগুলো বলতে বলতে অধরার মা রিয়ানের পায়ে পড়ে যেতে নিল। রিয়ান তাকে থামিয়ে বলল, কি করছেন পুপি, এগুলো থামুন, আমি আপনার এই কথা রাখতে পারবো না। আমি তোমার কাছে কখনো কিচ্ছু চাইনি বাবা। আজ তোমার কাছে আমি আমার পরিবারের মান সম্মান আর আমার মেয়ের জীবন ভিক্ষা চাইছি। দয়া করে আমাদের ফিরিয়ে দিও না। কিন্তু ফুপি, এটা কিভাবে হয়? উনি আমার থেকে বড়, আর উনি আমাকে পছন্দ করেন না। সেখানে এই বিয়েতে অধরা আপু কিভাবে হ্যাপি হবে? হবে, 3 কবুলের শক্তি অনেক। তুই শুধু রাজি হয়ে যা বাবা, বাকিটা আমরা দেখে নিব। ঠিক আছে, আপনার মেয়ে যদি রাজি হয় তাহলে আমার সমস্যা নেই। অধরার মা খুশি হয়ে অধরার বাবাকে সব বলল।
অধরার বাবা বলল মেয়েকে সে রাজি করাবে এবং তিনি রাজি করালেনও। এতে রিয়ান অনেক অবাক হয়। সে কখনো ভাবেনি অধরা বিয়েতেই রাজি হবে। বর্তমান সব বুঝলাম, কিন্তু এখানে তুই কিভাবে ম্যানুপুলেট করলি ওনার ফ্যামিলিকে? ওনার ফ্যামিলিই তো তোকে ম্যানুয়াল করলো। বিয়ের রাতে রুমে ঢুকতেই অধরা আমায় থাপ্পড় মেরে বলল, তুই বাবাকে আর মাকে ম্যানিপুলেট করেছিস তাই না, যাতে আমাকে বিয়ে করে এই সব কিছুর মালিক হতে পারিস। বেরিয়ে যা রুম থেকে। তখন তুই কিছু বলিসনি? না, কি বলবো, বেরিয়ে গিয়েছিলাম রুম থেকে। এরপর সে আমাকে আরও নানাভাবে অপমান করলো। আমি তার বাবার টাকায় খাই, চলি, এক কথায় ঘর জামাই আমি। আমার নাকি কোনো মরদ নেই বউ পালার। পরে কি করলি? টিউশনি করা শুরু করলাম, সাথে অনলাইন বিজনেস। মাসে 60 থেকে 70 হাজার টাকা ইনকাম হতে লাগলো। আমি চেয়েছিলাম আলাদা বাসায় থাকতে, তবে ফুপি আর আঙ্কেল রাজি হলেন না, তাই ওনাদের বাড়ির এই ফ্ল্যাট ভাড়া নিলাম। এরপর প্রত্যেক মাসে অধরার খরচ দিতে লাগলাম, যদিও সে জানে না। কেন? এটা তো জানানো উচিত। তোর টাকায় খেয়ে আবার তোকেই এত কথা শোনায়। না রে পাগল, এটা জানলে ও বাড়ি ছাড়বে, তবুও আমার কাছে নত হবে না। এতে আরো ঝামেলা বাড়বে। তুই কি ভালোবেসে ফেলেছিস অধরা আপুকে? রিয়ান চেয়ারে হেলান দিয়ে চোখ বুজে ফেললো, তারপর বলে উঠল, আমাদের মতো নাম পরিচয়হীন মানুষের ভালোবাসতে নেই। আর সেটা যদি অধরার মতো মেয়ে হয় তাহলে তো নাই। তমা বুঝলো রিয়ান ভালোবাসে অধরাকে, তবে সেটা স্বীকার করছে না। সে রিয়ানের চুলে হাত বুলিয়ে বলল, ভালোবাসা কি এত কিছু বুঝে রে পাগল? সে যে জাত, কুল, ধর্ম, ধনী গরিব মানে না। রিয়ান কিছু বলল না, চোখ বুজে রইল। এদিকে অধরা আর নিজের রুমে থাকতে পারছিল না। বারবার রিয়ানের কথা মনে পড়ছিল, তাই সে রিয়ানের ফ্ল্যাটের ডুপ্লিকেট চাবি নিয়ে চলে এলো রিয়ানের রুমে। তাদেরকে রুমে না দেখে সে যখন ব্যালকনিতে গেল, তখন দেখল তমা রিয়ানের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, আর রিয়ান চোখ বন্ধ করে চেয়ারে হেলান দিয়ে আছে। তারা খুব কাছাকাছি দুইটি চেয়ারে বসে আছে। দূরত্ব তেমন একটা নেই। সামনে টেবিলে 2 কাপ কফি রাখা। ব্যাস, অধরা রেগে গেল। সে তমার হাত ধরে তাকে দাঁড় করালো। রিয়ান আর তমা দুজনেই অবাক হয়ে গেল। অধরা রেগে বলল, লজ্জা করে না তোর একটা বিবাহিত ছেলের সাথে এইভাবে ঢলাঢলি করতে? তমা কপাল কুঁচকে তাকিয়ে রইল। অধরা রিয়ানের দিকে তাকিয়ে আঙুল দেখিয়ে বলল, আর তোর সমস্যা কি? হ্যাঁ, তুই যে বিবাহিত ভুলে গেছিস? নতুন সুন্দরী মেয়ে পেয়ে বউকে ভুলে গেছিস? আপনার সমস্যা কি বলুন তো? এত বউ বউ করছেন, আপনি ওকে স্বামী হিসেবে মানেন না তো? তাহলে ও কেন বউ মানবে আপনাকে? তার কৈফিয়ত চাওয়ার তুমি কে? এটা আমাদের স্বামী স্ত্রীর ব্যাপার। তমা এবার একটু ইতস্তত হলো। এদিকে রিয়ান যেন নিজের কানকেই বিশ্বাস করতে পারছে না। সে নিজেই নিজেকে চিমটি কাটলো। ব্যথা পেয়ে শিওর হলো এটা বাস্তব। রিয়ান গলা খাকারি দিয়ে বলল, দেখুন আপু, আপনি যেমনটা। বাকি কথা আর বলতে পারলো না। তার আগে অধরা রিয়ানের কলার ধরে বলল, এই হারামজাদা, কে তোর আপু? 3 কবুল বলে বিয়ে করে আপু ডাকছিস কেন শালা? আল্লাহ আমার বউর উপর জিন ভর করছে। আপু, আপনি একটু সূরা ফাতিহা পড়ে শুনান তো। রিয়ানের কথা শুনে অধরা অবাক হয়ে গেল। এদিকে তমা অনেক কষ্টে নিজের হাসি আটকে রেখে বলল, দেখেন আপু, অনেক হয়েছে। আপনি যান আপনার ফ্ল্যাটে, আমি আর রিয়ান ঘুমাবো। মানে আমি যাব? তুমি যাবা, বুঝেছো? বের হও এখান থেকে। আমি এখন আমার স্বামীর আদর খাবো। যাও বলছি এখান থেকে, এক্ষুনি। কথাটুকু বলে অধরা নিজেও একটু লজ্জা পেল। তমা আর রিয়ান এবার অবাক হতেও ভুলে গেল তমা কিছু বলতে নিবে। তার আগে অধরা ওর হাত ধরে রুমের বাহিরে নিয়ে গেল। তারপর নিজে রুমে ঢুকে দরজা আটকে দিল। তমা দরজার বাহিরে দাঁড়িয়ে বলল, কাজটা একদম ঠিক করলে না। কাল সকালে আমি বুঝে নিব। আজ টায়ার্ড বলে ছেড়ে দিলাম। দেখে নিব। শাকচুন্নি একটা আমার জামাইয়ের লগে লটর ফটর করে। কলিজা কত বড়। এদিকে রিয়ান ভয়ে ভয়ে রুমে এসে অধরার কথা শুনে অজান্তে মুখ দিয়ে বের হয়ে গেল। নাউজুবিল্লাহ, আল্লাহ আমি কই আছি? এই মহিলা এমন করছে কেন? অধরা রিয়ানের কথা শুনে তার কাছে গেল, তারপর ধাক্কা দিয়ে তাকে খাটে ফেলে দিল। রিয়ান ধাক্কার চোটে খাটে
একদম শুয়ে পড়ল। অধরা রিয়ানের পেটের ওপর উঠে বসলো। তারপর রিয়ানের হাত দুটো নিজের হাতে বন্দি করে রিয়ানের মুখের সামনে মুখ নিয়ে বলল, এই আমাকে জিনে ধরছে, আমি তোর আপু হই। ওই দিন না আমার সাথে বাসর করলি? কি হলো, কথা বলছিস না কেন? করেছি তো, সরি, আর করব না। কেন করবি না? ওই তোমাকে মনে ধরেছে আমাকে ছেড়ে দিয়ে ওকে আদর করবি? না না, তোবা তোবা, আপনাকেই করব। গুড, ওই মেয়ের দিকে ফিরেও তাকাবি না। ওই মেয়েকে বেশি কাছে ঘেঁষতে দিবি না, মনে থাকবে? উফ। জি, মনে থাকবে। আচ্ছা, এগুলো করলে আমি কি পাবো? আপনি আমাকে আদর করতে দিবেন, ভালোবাসতে দিবেন। এই যে যেভাবে আছেন, আমার তো অনেক ইচ্ছা করছে এইভাবে আপনাকে আদর করতে, আপনার ঠোঁটে চুমু খেতে। কিন্তু আপনি কি দিবেন? রিয়ান কথাগুলো বলতে বলতে অধরার চুল গুলো কানের পিছে গুজে দিল। অধরার আজ লজ্জা লাগছে, লজ্জায় তার কান লাল হয়ে উঠেছে। সে মনে মনে বলল, আজ এত লজ্জা লাগছে কেন? এত দুর্বল হচ্ছি কেন? কি হলো? কি হলো, উত্তর দিচ্ছেন না যে? অধরা ধীরে রিয়ানের উপর থেকে সরে যেতে নিল, কিন্তু রিয়ান তা হতে দিল না। সে অধরাকে বিছানায় ফেলে দিল, আর সে নিজে অধরার উপরে উঠে গেল। অধরা রিয়ানের দিকে তাকিয়ে কপাল কুঁচকে বলল, কি করতে চাইছিস? আমি কি তোকে অনুমতি দিয়েছি নাকি? অনুমতি লাগবে কেন? স্বামী হই আপনার, আমার অধিকার আছে। অধরা আর কিছু বলতে যাবে তার আগে রিয়ান তার ঠোঁট দখল করে নিল। আস্তে আস্তে আদর করতে শুরু করলো। অধরাও তাল মিলাতে লাগলো। রিয়ান যখন অধরার জামা খুলতে যাবে তখন অধরার হুঁশ ফিরল। সে রিয়ানকে জোরে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিল। রিয়ানের রাগ হলো, সে চেঁচিয়ে বলল, প্রবলেম কি তোমার? আমি বলেছিলাম কাছে আসতে, নিজেই কাছে এলে, এখন আবার দূরে সরাচ্ছ কেন? কি চাও কি তুমি? রিয়ানের কথায় অধরা কেঁপে উঠল। সে উঠে বসে নিজের জামা ঠিক করলো, তারপর মাথাটা নিচু করে বলল, আমার পিরিয়ড হয়েছে তাই বাধা দিয়েছি। কথাটুকু বলতেই অধরার কান্না আসলো। রিয়ান বুঝতে পারল সে কি ভুল করতে যাচ্ছিল। সে অধরার কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরে বলল, সরি জান, আমি বুঝতে পারিনি। তুমি আগে বললে তো আর রাগ দেখাতাম না, বলো। অধরা রিয়ানের বুকে ফুপিয়ে উঠল। তারপর তার বুকে কিল ঘুষি দিতে দিতে বলল, কুত্তা জানোয়ার, তুই বুঝবি না কেন? তুই আমাকে কখনো বুঝিস না কেন? সরি বলছি তো জান, আর হবে না। আমি কি করে জানবো বলো তো? আচ্ছা সরি, আর হবে না। আসো, তোমাকে বুকে নিয়ে ঘুমাবো, একটু জ্বালাবো না। শক্ত করে জড়িয়ে ধরে ঘুমাবার, কিচ্ছু করবা না। রিয়ান অধরের জামা ঠিক করে দিল। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে অধরের কপালে চুমু খেলো। তারপর তার গলায় মুখ ডুবিয়ে সেখানে একটা জোরে কামড় দিল। অধরা ব্যথায় চোখ মুখ খিচে বন্ধ করে ফেলল। কি করছো? ব্যথা পেয়েছি তো। সরি, আর কিছু করব না, আসো ঘুমাই। কথাগুলো বলতে বলতে রিয়ান অধরের ব্যথার জায়গায় 2-3টা চুমু দিল। তারপর চোখটা বন্ধ করে পাড়ি জমালো ঘুমের দেশে। এদিকে রিয়ান ঘুমিয়ে যেতেই অধরা ধীরে ধীরে রিয়ানের দিকে তাকালো। তার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে ঠোঁট বাঁকিয়ে হাসলো। তারপর ফিসফিসিয়ে বলে উঠল, এই বিয়েটা কোনো অ্যাক্সিডেন্ট ছিল না, সবটাই আমার ইচ্ছেতে হয়েছে। পরের দিন সকালেই রিয়ানের ঘুম ভাঙলে দেখে অধরা তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। রিয়ানের অধরে হাসি ফোটে। সে অধরের কপালে চুমু খেয়ে তার থেকে নিজেকে ছাড়িয়ে ফ্রেশ হতে চলে যায়। রিয়ান ফ্রেশ হতে চলে গেলে অধরা চোখ খোলে। আগে যদি জানতাম তোমার কাছে আসলে এত আদর করবে তাহলে কবেই চলে আসতাম। কথাটুকু বলে সে চলে গেল নিজের ফ্ল্যাটে। সেখানে গিয়ে নিজের সব জামাকাপড় গুছিয়ে নিল। অধরার মা তা দেখে বলল, কি রে, এগুলো কেন গুছাচ্ছিস? কোথাও যাবে নাকি? মা, কোথাও গেলে কি আলমারির সব জামা কাপড় মানুষ নিয়ে যায়? হ্যাঁ, সেটাই তো। তুই আলমারির সব জামা কাপড় নামিয়ে লাকিজে পড়ছিস কেন? কোথায় যাবি? নিজের স্বামীর বাড়ি যাব মা, আর কতদিন বাপের বাড়ি পড়ে থাকবো? অধরার মার কথা শুনে আতিও অধরার বাবা রুমে এসেছিল। এদিকে অধরার শেষের কথা শুনে সকলে অবাক। তমার অধরার মা একসাথে বলে কি বলে চিল্লিয়ে উঠল, এইভাবে চিৎকার দিচ্ছ কেন? আমি কি খারাপ কিছু বলেছি নাকি? বিয়ে হয়েছে, শ্বশুর বাড়ি যাব না? এই আতিয়া, আমাকে চিমটি কাট। আমি কি বেঁচে আছি না মরে গিয়ে স্বপ্ন দেখছি? কি বলছো? মানুষ মরে গিয়ে আবার স্বপ্ন দেখে কিভাবে?
অধরা বিরক্তির শ্বাস ফেলল। তার পরিবারের মানুষ কি শুরু করেছে? এদিকে অধরার বাবা কপাল কুঁচকে তাকিয়ে রইল। অধরা তার দিকে তাকিয়ে বাঁকা হাসল। অধরা তার বাবার দিকে তাকিয়ে বলল, বাবা তোমার সাথে আমি একা কথা বলতে চাই। ঠিক আছে, আমার রুমে এসো। অধরার মা আর রাতে কিছু বুঝলো না, তবে তারা খুশি। অধরা যে রিয়ানকে স্বামী হিসেবে মেনে নিয়েছে, তার খুশি মনে তমা রিয়ানের কাছে গেল খবরটা দিতে। আর এদিকে অধরা চলে গেল তার বাবার রুমে। বাবা আসবো? হ্যাঁ এসো। অধরা ভিতরে ঢুকতেই দেখলো তার বাবা রকিং চেয়ারে বসে আছে, দৃষ্টি তার দিকে নিবদ্ধ। অধরা কিছু বলল না। এটা দেখে অধরার বাবাই বললেন, কি শুনছি আমি? তুমি ওই রিয়ানের সাথে থাকবে? হ্যাঁ, আমি ওর সাথেই থাকবো। এই সিদ্ধান্ত নেওয়ার কারণটা কি জানতে পারি? অধরা তার বাবার দিকে রেগে তাকালো, তারপর কাট কাট গলায় বলল, আমি রিয়ানকে ভালোবাসি আর ও আমার স্বামী। আমি ওর সাথেই থাকবো। অধরার বাবা অবাক হলেন। তিনি বললেন, তোমার মাথা ঠিক আছে? কি বলছো কি তুমি? ওই ছোট লোক এতিম ছেলেকে তুমি ভালোবাসো? ছোট লোক কাকে বলছো বাবা? এই সব কিছুর আসল মালিক কে তা কিন্তু আমি জানি। আমার মুখ খুলিও না, এতে তোমারই বিপদ। কথাটুকু বলে অধরা চলে গেল রিয়ানের ফ্ল্যাটে। এদিকে অধরার বাবা অবাক হয়ে গেলেন। এ কাকে দেখছে সে? অধরা রাতে বারান্দায় দাঁড়িয়ে আকাশ দেখছিল। এমন সময় রিয়ান ঘরে ঢোকে। অধরা, বাহিরে দাঁড়িয়ে আছেন যে? ঘরে আসুন, বাহিরে অনেক ঠান্ডা। কই ঠান্ডা? আপনি যান, ফ্রেশ হয়ে নিন। রিয়ান ফ্রেশ হয়ে অধরাকে রুমে নামে। বাহিরে গিয়ে দেখে অধরা শাড়ি পরছে। আজ পাক্কা গিন্নির মতো শাড়ি কোমরে গুজে খাবার গোছাচ্ছে ছোট্ট টেবিলে। এদিকে অধরার পেটের অনেক অংশই দেখা যাচ্ছে। রিয়ানের পুরুষালী মন নড়ে উঠল। রিয়ান শক্ত একটা ঢোকিলে অধরার পাশে দাঁড়ালো। অধরা রিয়ানকে দেখে বলল, শোনো, বাসায় টুকটাক জিনিস লাগবে। আজ রান্না করতে গিয়ে দেখলাম অনেক কিছুই নেই। কাল শুক্রবার, আজ রাতে লিস্ট করে রাখবো কি কি লাগবে। কাল সব নিয়ে আসবো দুজন মিলে। এখন খেয়ে নাও। রিয়ান এতক্ষণ অধরার কোনো কথাই শোনেনি, শুধু শেষেরটা খেয়াল করে বলল, খেতেই তো চাই, দিচ্ছেন না তো আপনি। কি বলছো? খাবার বেড়ে রেখেছি, তোমার সামনে কোথায় খেতে দিচ্ছি না? কথাটা বলতে বলতে অধরা পিছে তাকাতেই দেখল রিয়ান তার খুব কাছে। রিয়ান অধরার কোমর ধরে তাকে আরও কাছে নিয়ে এলো। অধরা ভয়ে রিয়ানের গলা জড়িয়ে ধরল। কি করছো? ছাড়ো, খাবার খাও, খিদে লাগেনি? লেগেছে তো অনেক, কিন্তু এই খিদা না, অন্য খিদে। রিয়ানের কথার ইশারা বুঝলো অধরা। সে লজ্জাও পেল। সে রিয়ানের ঠোঁটের দিকে তাকিয়ে বলল, তা কতদিনের অভুক্ত তুমি? রিয়ান অধরের গলায় মুখ দিল। সেখানে অসংখ্য চুমু দিতে দিতে বলল, অনেক দিনের। কয়েকদিন আগেই তো গেলে, মন ভরেনি? রিয়ান চুমু দিতে থাকলো। অধরা রিয়ানের চুমু খামচে ধরলো। এই তো রিয়ান আরো পাগল হয়ে উঠল। সে এবার কামড় দিল গলায় আর বলল, তখন রেগেছিলাম, তাই ভালো মতো মজা পাইনি। আজ একটু আদর করব, প্লিজ, মানা করো না। করবো না, করো, যত মন চায় করো। রিয়ান এই কথা শুনে আরো পাগল হয়ে গেল। এক ঝটকায় অধরাকে কোলে তুলে নিল। তারপর তাদের রুমে নিয়ে বিছানায় ফেলে দিয়ে আবার আদর করতে লাগলো। অধরাও তাল মেলাচ্ছে। সে রিয়ানের শার্ট টেনে খুলে ফেললো। রিয়ান যখন আরো গভীরে গেল, তখন বুঝলো অধরার পিরিয়ড এখনো ভালো হয়নি। সে লাফ দিয়ে সরে গেল। আপনি কি পাগল? আপনি তো এখনো সুস্থ হননি, আমাকে বাধা দিলেন না কেন? আমি বাধা দিলে তো তুমি রাগ করবে। আর আজ 5 দিন হয়ে গেছে তো, আসো আদর করো। আমার আদর খেতে ইচ্ছে করছে। অধরা রিয়ানের দিকে হাত বাড়িয়ে দিল। রিয়ান তা দেখছে, হাসলো। তারা একদমই বস্ত্র ছাড়া। রিয়ান সে অবস্থাতেই অধরার উপর শুয়ে পড়ল, তাকে চুমু দিতে লাগলো। তারপর তার কানের কাছে ফিসফিসিয়ে বলল, আপনি আসলেই পাগল। এই অবস্থায় ওইসব করলে আপনার সমস্যা হবে, বাবু কনসিভ করতেও প্রবলেম হবে। জানি তো, কিন্তু আমার ইচ্ছে করছে তোমার আদর খেতে, তোমাকে আদর করতে। অধরার বাচ্চা বাচ্চা কথা শুনে রিয়ান অট্ট হাসিতে ফেটে পড়ল। তারপর তার পুরো শরীরে চুমু দিয়ে তাকে বুকে জড়িয়ে পড়ল। নিন, আদর করলাম। সুস্থ হলে আরো বেশি গভীরে গিয়ে আদর করব। এখন এইটুকুই থাক। এবার আমার বুকে মাথা রেখে
অধরা রিয়ানকে শক্ত করে জড়িয়ে ধরলো, তারপর বলল, আমাকে এত আদর করছো অথচ আমি তোমাকে কত অপমান করেছি, তোমার পুরুষত্ব নিয়েও প্রশ্ন তুলেছি। তোমার তো আমাকে তা ফিরিয়ে দেওয়া উচিত। কথাটুকু বলে অধরা রিয়ানের দিকে তাকালো। রিয়ানের চোখ বন্ধ। অধরা ভাবলো রিয়ান উত্তর দিবে না, তবে রিয়ান বলল, ভালোবাসার মানুষ যদি কষ্ট দেয় তাহলে তা ফিরিয়ে দিতে হয় দ্বিগুণ ভালোবাসার মাধ্যমে। মানে হলো তুমি যদি কাউকে ভালোবাসো তবে সে তোমাকে কষ্ট দেয়, তাহলে তুমি চাইলেও তাকে কষ্ট দিতে পারবে না অধরা। তোমার মন বলবে তাকে তুই আরো দ্বিগুণ করে ভালোবাসো, আদর করো, যত্ন করো। মন এটা কেন বলবে? তার আত্মসম্মান নেই? ভালোবাসায় আত্মসম্মান আসবে কেন? তুমি কাউকে পাগলের মতো ভালোবাসলে সেখানে আত্মসম্মান আসবে না? তাহলে কি তুমি আমাকে পাগলের মতো ভালোবাসো? রিয়ান কিছু বলে না, এখনো তার চোখ বন্ধ। অধরা তার দিকে তাকিয়ে থাকে, হয়তো রিয়ানের উত্তরের আশায়। তবে তাকে হতাশ করলো রিয়ান। অধরা বুঝলো রিয়ান কিচ্ছু বলবে না, সে রিয়ানের বুকেই মাথা রেখে ঘুমিয়ে গেল। অধরা ঘুমাতেই রিয়ান চোখ খুলে তার দিকে তাকালো, তারপর ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে বেলকনিতে চলে এলো। কল বাজছে তার, সে কলটা রিসিভ করে কানে দিয়ে বলল, আর কতদিন অপেক্ষা করব? আজ 4 বছর সব নাটক করছি, আর কত? ওপাশ থেকে কেউ কিছু বললে রিয়ানের চেহারার রং পরিবর্তন হয়ে যায়। রিয়ান দাঁতে দাঁত চেপে বলল, ওই কুত্তার বাচ্চার জন্যই এত কিছু সহ্য করছি, তবে আর বেশি দিন না। কথাটুকু বলেই রিয়ান চোখ বুজে নিল। রাগে তার শরীর কাঁপছে। পরের দিন সকালে অধরা রিয়ানের জন্য নাস্তা বানাতে গেলে তমা এসে হাজির হয় কিচেনে। অধরা তাকে দেখে বলল, তুমি হঠাৎ এখানে কেন? কেন আসতে পারি না নাকি? কিছু বলার থাকলে বলো, নইলে যাও এখান থেকে। তুমি কি রিয়ানকে সত্যিই ভালোবাসো নাকি অন্য কোনো কারণে এখানে এসেছো? অধরা তমার দিকে প্রশ্নাত্মক দৃষ্টিতে তাকালো। কি বলতে চাইছে এই মেয়ে? অধরা বলল, কি বলবে সরাসরি বলো। সরাসরিই বলছি, তুমি কি রিয়ানকে ভালোবাসো? যদি হ্যাঁ বলি তাহলে তোমার উত্তর কি হবে? আমি চলে যাব কিছু না বলেই। আর যদি না হয় আমার উত্তর, তাহলে কি বলবে? আমি থেকে যাব রিয়ানের কাছে, ভালোবাসবো ওকে, আগলে রাখবো। লজ্জা করে না অন্যের স্বামীকে ভালোবাসার কথা বলতে, তাও আবার তার স্ত্রীর সামনে? অধরার কথা শুনে তমা জোরে হেসে উঠল, তারপর বলল, না, করছে না, ভালোবাসায় লজ্জা নেই, আমি রিয়ানকে ভালোবাসি। তবে তোমরা যদি একে অপরকে ভালোবাসো আমি সরে যাব, কিন্তু যা যদি না হয় তাহলে কি বলো? তমা আর কিছু বলল না, চলে গেল কিচেন থেকে। অধরার আগে লাল হয়ে গেল। তমা কি বোঝাতে চেয়ে গেল অধরা বিড়বিড় করে বলল, ও কি কিছু আন্দাজ করতে পেরেছে? না হলে হঠাৎ এই কথা কেন বলবে? অধরার চিন্তার মাঝে রিয়ান এসে তাকে জড়িয়ে ধরল পেছন দিয়ে। অধরা একটু কেঁপে উঠে নিজেকে সামলে নিল, এরপর বলল, কি হয়েছে জনাব? এখনো তৈরি হন নাই কেন? তৈরি হয়ে নাস্তা সেরে নিন। আজ কাজ নেই বুঝি? আজ টিউশনি নেই, ভার্সিটিতে তেমন ইম্পর্টেন্ট ক্লাসও নেই, আর অনলাইনের কাজ বিকেলবেলা, তাই আজ আমি বিকেল পর্যন্ত ফ্রি। আচ্ছা বুঝলাম, তা এভাবে জড়িয়ে ধরে থাকবে বুঝি বিকেল পর্যন্ত? তাই তো মন চাচ্ছে জান। কথাটুকু বলে রিয়ান অধরাকে আদর দিল গালে। অধরা রিয়ানকে ধমক দিয়ে কিচেন থেকে বের হয়ে করে দিল। দূর থেকে তমা সবই দেখলো, যেটা অধরা ঠিকই খেয়াল করলো, তবে কিছু বলল না। অধরা নাস্তা রেডি করে নিজের ফ্ল্যাটে 3 বাবার কাছে গেল। বাবা আসবো? হ্যাঁ আসো, কিছু বলবে? আমি রিয়ানকে কোম্পানির সেকেন্ড সিইও বানানো হোক। তুমি পাগল হয়েছ? কি করতে চাইছো তুমি? আর তুমি যখন যা বলবে তাই কেন আমাকে মানতে হবে? চিৎকার করো না, ভুলে যেও না তুমি রিয়ানকে চাকরিটা এমনি এমনি দিচ্ছ না, এটা ওর প্রাপ্য। কিসের প্রাপ্য? মগের মূল্যক নাকি? এত বছর কোম্পানির সব আমি দেখেছি। সিইও যদি কেউ হয় তাহলে সে হবে আমার মেয়ে। ওই রাস্তার ছেলে কেন হতে যাবে সিইও? রাস্তার ছেলেই কিন্তু এই সাম্রাজ্যের মালিক, কথাটা ভুলে যেও না। কথাটুকু বলে অধরা রুম থেকে বের হয়ে গেল। তবে দরজার আড়াল থেকে সব শুনল আতিয়া আর অধরার মা। আতিয়া অধরার মাকে জিজ্ঞেস করলে অধরার মা কি বললেন না, চলে গেলেন সেখান থেকে। এদিকে রিয়ান বারান্দায় দাঁড়িয়ে আছে তমার সাথে। তমা রিয়ানের দিকে তাকিয়ে বলল, রিয়ান, তুই কি অধরাকে ভালোবেসে ফেলেছিস? রিয়ান চুপ করে সামনে তাকিয়ে রইল। তমা এবার রিয়ানের হাত ধরে বলল,
রিয়ান, তুই কথা বলছিস না কেন? তুই কি নিজের লক্ষ্য ভুলে গেছিস? তোর বাবা মাকে যারা হত্যা করলো তাদেরকে ক্ষমা করে দিবি? তমার কথা শুনে রিয়ানের রাগ হলো। সে অগ্নি চোখে তমার দিকে তাকালো। তোর কেন এগুলো মনে হচ্ছে আমি জানি না, তবে আমি আমার কাজই করছি। কোথায়? আমি তো দেখছি তুই অধরার প্রেমে হাবুডুবু খাচ্ছিস। রিয়ান তমার কথা শুনে হেসে উঠল, তারপর বলল, তুই কি অন্ধ নাকি? আমি ওর প্রেমে হাবুডুবু খাচ্ছি না, ও আমার প্রেমে হাবুডুবু খাচ্ছে। আর এটাই আমি চাই। একটু পর অনেক বড় একটা নিউজ আসবে, তখনই সব বুঝতে পারবি তুই। কথাটুকু বলে রিয়ান চলে গেল সেখান থেকে। তমার সেদিকে তাকিয়ে রইল। সে মনে মনে বলল, আমি জানি তুই গভীর জলের মাছ, তোকে ধরা এত সোজা হবে না। তবে আমি এটাও বুঝতে পারছি তুই অধরার প্রতিও দুর্বল। তোর এই দুর্বলতা তোর শত্রুপক্ষ না আবার কাজে লাগায়। আমি সেই ভয়টাই পাচ্ছি। সত্যি সত্যি দুপুরে অধরার বাবা এসেছে রিয়ানকে রাজি করালো অফিসে জয়েন করার জন্য। রিয়ান রাজি হয়নি প্রথমে, তবে তাকে রাজি করিয়েছে সবাই জোর করে। তমা অবাক হয়ে যায়, একা কিভাবে সম্ভব? রিয়ান তমার দিকে তাকিয়ে চোখ মারে, আর তমা সব বুঝে যায়। রাতে অধরা বারান্দায় দাঁড়িয়ে কফি খাচ্ছিল। এমন সময় রিয়া এসে তার পাশে দাঁড়ায়। অধরা রিয়ানের দিকে তাকিয়ে বলল, কাল থেকে অফিস জয়েন করবে। নতুন চাকরি পেলে আমাকে কিছু দিবে না? কি চাও বলো, আমার সাধ্যে থাকলে অবশ্যই দিব। অধরা রিয়ানের দিকে কেমন চোখে যেন তাকালো, যা দেখে রিয়ানের বুকটা মোচড় দিয়ে উঠল। রিয়ান খেয়াল করলো অধরার চোখে পানি। রিয়ান অধরাকে বলল, কি হয়েছে অধরা, এভাবে চুপ হয়ে আছো কেন? তোমার কি মন খারাপ? আমার কোনো কথা নিয়ে কি তুমি কষ্ট পেয়েছো? আমার কোনো ব্যবহার কি তোমার চোখের জল আনার কারণ? অধরা এক দৃষ্টিতে তাকিয়ে রইল রিয়ানের দিকে। সে মনে মনে ভাবলো, এই যে লোকটা এত ব্যাকুল হচ্ছে আমার মন খারাপ দেখে, আমার চোখের হালকা পানি দেখে, এগুলো কি সবে মিথ্যা? কিন্তু তার চোখ যে বলছে এই সব অনুভূতি সত্যি। রিয়ান আবার অধরার হাত ধরে বলল, কি হয়েছে বলো। কিছু না, এমনি শরীর খারাপ লাগছে, চলো ঘুমাবো। তুমি না বললে কিছু চাইবে? আজ না, অন্য একদিন চাইবো। কথাটি বলে অধরা চলে গেল রুমে। রিয়ান তখনও বারান্দায়, তার হাত মুষ্টিবদ্ধ। সে মনে মনে ভাবলো, অধরা কি কিছু বুঝতে পেরেছে? সে কি আমায় ছেড়ে দিবে? আর অধরা মনে মনে ভাবলো, তোমার যদি কিছু বুঝে থাকে তাহলে তো সে রিয়ানকে বলবেই। আচ্ছা, রিয়ান কি সত্যিটা জানলে আমাকে ছেড়ে দিবে? রিয়ান রুমে প্রবেশ করে লাইট নিভিয়ে শুয়ে পড়ল। অধরা নিজে রিয়ানের বুকে মাথা দিল, তারপর রিয়ানের দিকে তাকিয়ে বলল, আচ্ছা রিয়ান, তোমার কাছে ভালোবাসার ডেফিনেশন কি? হঠাৎ আমার কাছে জানতে চাইছো যে? অধরা রিয়ানের দিকে কপাল কুঁচকে তাকিয়ে রইল, তারপর বলল, মানে কি? তো কার কাছে জানতে চাইবো? ঠিক আছে, বলা লাগবে না, গুড নাইট। অধরা রিয়ানকে ছেড়ে অন্য পাশে ফিরে শুয়ে পড়ল। রিয়ান তা দেখে হেসে দিল। সে পেছন থেকে অধরাকে জড়িয়ে ধরল। অধরার মাথা কাঁচা কিলিপ খুলে দিয়ে তার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, ভালোবাসার কোনো নির্দিষ্ট ডেফিনেশন নেই, এক একজনের কাছে এক এক রকম। আমার কাছে ভালোবাসার ডেফিনেশন হলো বিশ্বাস, ভরসা, সম্মান। তাহলে তুমি যাকে ভালোবাসবে তার কাছে কি এগুলো চাইবে? না তো, আমি যাকে ভালোবাসবো তাকে আমি এগুলো দিব। যে আমাকে ভালোবাসবে তার কাছে ভালোবাসার ডেফিনেশন যা তা দিবে আমাকে। অধরা চুপ করে আছে দেখে রিয়ান তার দিকে ঝুঁকে দেখলো সে ঘুমিয়ে গেছে। রিয়ান তা দেখে মুচকি হাসলো, তারপর তার কপালে চুমু দিয়ে নিজেও শুয়ে পড়লো। এমন সময় তার কল বেজে উঠলো। রিয়ান বারান্দায় গিয়ে কলটা রিসিভ করে বলল, কাল অফিস যাব, তবে কালই কিছু করব না। আমি 1 মাস টাইম নেব, তারপর যা প্রমাণ করার আমি করব। ওপাশ থেকে কিছু বলে রিয়ান আবার বলল, আমি 1 মাস টাইম নিয়ে যা করার করব। এত তাড়াতাড়ি কিছু করতে গেলে ভুল হয়ে যাবে, আর আমি সেটা চাই না। কথাটুকু বলে রিয়ান কলটা কেটে দিল। মনে মনে বলল, আমি কি অধরার প্রতি সত্যি দুর্বল হচ্ছি? আজ যখন অধরার চোখে পানি দেখলাম তখন এত খারাপ কেন লাগলো আমার? কেন আমার বুকের বাপাশে তীব্র যন্ত্রণা হলো? রিয়ান চোখ বন্ধ করে নিল। সে দাঁতে দাঁত চেপে ধরে আবার বলল, কেন এমন হচ্ছে? কেন মনে যাচ্ছে অধরাকে হারানোর? কেন আমি নিজের অনুভূতি নিয়ন্ত্রণ করতে পারছি না?
রিয়ান আর কিছু ভাবলো না, সে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল। তারপর অথরার পাশে শুয়ে পড়ল। অথরা তখন গভীর ঘুমে। রিয়ান আলতো করে তার কপালে চুমু খেলো, তারপর তাকে বুকে জড়িয়ে নিয়ে বলল, আমি জানি না আমার মন কি চাইছে, তবে এইটুকু বুঝতে পেরেছি, তুমি আমার বুকে না থাকলে ভালো লাগে না। কথাটুকু বলেই রিয়ান চোখ বুজে পাড়ি জমায় ঘুমের দেশে। পরদিন সকালে রিয়ান তৈরি হয়ে নেয় অফিসে যাওয়ার জন্য। সে অথরা মা বাবাকে সালাম করে। আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের মুখ রাখতে পারি। পারবি বাবা, তুই আমাদের মুখ রাখতে পারবি। আমি চেষ্টা করব। আমার তো বয়স কম পপি, তোমরা আমাকে এত বড় দায়িত্ব কেন দিলে? আমি যদি পালন না করতে পারি? কেন পারবে না? অবশ্যই পারবে তুমি, কিন্তু তুমি এখন আপাতত বাবার আন্ডারে থাকবে। তাহলে সমস্যা কোথায়? কি বাবা তুমি শিখিয়ে দিবে তো? কথাটা বলে অথরা তার বাবার দিকে তাকায়। তার বাবা শুধু মাথা নাড়ে। রিয়ান সেদিকে তাকিয়ে ঠোঁট বাঁকিয়ে হাসলো। তারপর সবার থেকে বিদায় নিয়ে রিয়ান তাদের ফ্ল্যাটে গেল। অথরাকে আসতে বলল সাথে। অথরা বেডরুমে ঢুকলে রিয়ান দরজা আটকে দেয়। অথরা কপাল কুঁচকে তাকিয়ে রইল। কি হলো, দরজা আটকে দিচ্ছে কেন? সে বলল, কি হলো? দরজা আটকে দিচ্ছ কেন? অফিস যেতে দেরি হয়ে যাবে তো। হবে না, আজ প্রথম অফিস যাচ্ছি, বউকে আদর না করেই কি চলে যাব নাকি? পাগল হয়েছো তুমি? বাকিটা আর বলতে পারে না। তার আগেই রিয়ান অধরার কোমর জড়িয়ে কাছে টেনে নেয় আর তার ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দেয়। অধরও আবেশে চোখ বুজে আদর করতে থাকে। কিছুক্ষণ পর রিয়ান তাকে ছেড়ে দিয়ে কাতর গলায় বলল, কবে ঠিক হবে? আমার যে তোমাকে অনেক আদর করতে ইচ্ছে করছে। রিয়ানের কথায় অধরা লজ্জা পেয়ে রিয়ানের বুকে মুখ লুকালো। তারপর বলল, অসভ্য বেটা, মুখে কিছু আটকায় না তাই না? না, আটকায় না। আর এই কথা কে বলছে? কাল রাতেই তো কে যেন তোমার কাছে আদর খেতে চাইলো, তখন লজ্জা কই ছিল? ও আচ্ছা, আমাকে খোটা দেওয়া হচ্ছে। ঠিক আছে, আর চাইবো না আদর খেতে। কথাটুকু বলে অধরা রিয়ানকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিল। রিয়ান জোরে হেসে উঠল। অধরাকে ঝাঁপিয়ে ধরে জড়িয়ে ধরে তার কপালে চুমু দেয়। তারপর বলল, আমার খুব ভুল হয়েছে ম্যাডাম, আমি আর এমন কথা বলবো না, প্লিজ। তাও আমার থেকে আদর চাওয়া বন্ধ করিয়েন না। হয়েছে, থামো, যাও এবার অফিসে, না হলে সত্যিই দেরি হয়ে যাবে। হ্যাঁ, আসছি আমি, নিজের খেয়াল রাখবে। কথাটা বলে রিয়ান আবার অধরার মাথায় চুমু দিল। তারপর সে বেরিয়ে গেল। অধরা মুচকি হেসে রিয়ানকে এগিয়ে দিল। রিয়ান অফিসে পৌঁছালে তাকে আলাদা কেবিন দেওয়া হলো। রিয়ান অধরার বাবার দিকে তাকিয়ে বলল, আঙ্কেল, আমার আলাদা কেবিন লাগবে না, আমার আপনার কেবিন লাগবে। রিয়ানের কথা শুনে অধরার বাবার চোখ বড় বড় হয়ে গেল। তিনি মনে মনে ভীষণ রেগে গেলেও মুখে তা প্রকাশ করলেন না, তবে গম্ভীর স্বরে বললেন, কি বলতে চাও তুমি? আমার কেবিন কেন আমি তোমাকে দেব? না আঙ্কেল, আমি সেটা বোঝাতে চাইনি। আমি বলেছি আমি তো আপনার থেকে কাজ শিখবো, তো আপনার কাছাকাছি থাকলে বেশি ভালো হতো আমার জন্য। রিয়ান কথাটা বলে অসহায় মুখ বানালো। অধরার বাবা তীক্ষ্ণ নজরে তা পরখ করলেন, তবে কিছু বললেন না। চুপচাপ নিজের কেবিনে চলে গেলেন। রিয়ান সেদিকে তাকিয়ে বাঁকা হাসলো। তারপর নিজের জন্য বরাদ্দকৃত চেয়ারে বসে ভাবতে লাগলো কিছু, আর নিজ মনেই আওড়ালো, আপনি যা ভেবেছেন তাই ঠিক, তবে আমি আপনার থেকে চেয়ে নিব না, কেড়ে নিব। ঠিক যেইভাবে আপনি আমার থেকে কেড়ে নিয়েছেন আমার শৈশব, আমার সব কিছুই। কথাটুকু বলেই রিয়ান চোখ বন্ধ করে নিল। তার চোখের কোনা বেয়ে জল গড়িয়ে পড়ল। এক ফোঁটা। কেটে গেল একটি সপ্তাহ। রিয়ান এখন পুরোদমে নিজের মতো কাজ করে। অধরার বাবা ভীষণ অবাক হন রিয়ানের কাজের দক্ষতা দেখে। রিয়ান আজ বাড়ি ফিরতে রাত প্রায় 12টার কাছাকাছি বেজে গেল। রিয়ান বাসার সামনে দাঁড়িয়ে হাত ঘড়িতে সময় দেখল। এরপর মনে মনে ভাবল, রাত তো কম হয়নি, 12টা বাজতে আর বেশি সময় নেই। অধরা মনে হয় ঘুমিয়ে গেছে। থাক, কলিং বেল বাজিয়ে ওর ঘুমটা নষ্ট না করি। রিয়ান নিজের পকেট থেকে এক্সট্রা চাবি ছড়া বের করে দরজা খুললো। তারপর নিজের রুমে গিয়ে দেখলো রুম পুরো অন্ধকার। রিয়ান যেই না লাইট জ্বালাতে যাবে এমন সময় ভেসে এলো অধরার গলার আওয়াজ। সে বলল, লাইট জ্বালিও না। কেন? আর তুমি এখনো ঘুমাওনি? কোথায় তুমি? বারান্দার দিকে তাকাও। রিয়ান বারান্দার দিকে তাকালে দেখতে পাই ফিনফিনে মোমবাতির আলো নিয়ে কেউ এগিয়ে আসছে। অধরা ধীর কণ্ঠে বলতে বলতে সামনে এগোতে লাগলো, হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে মাই ডিয়ার হাজব্যান্ড। হ্যাপি বার্থডে টু ইউ।
রিয়ান দেখলো অধরা একটা লাল শাড়ি পরেছে, হাতে কেক, আর সেখানে জ্বলছে কিছু মোমবাতি। রিয়ানের মনে পড়লো আজ তার জন্মদিন। রিয়ান মুচকি এসে মাথা চুলকে পড়ল। আমি তো ভুলেই গিয়েছিলাম আজ যে আমার জন্মদিন। তোমার মনে ছিল? হ্যাঁ ছিল তো মনে। আসো একসাথে বসে কেক কাটি। কথাটুকু বলেই অধরা রিয়ানকে নিয়ে খাটে বসলো। রুমে ড্রিম লাইট জ্বালিয়ে দিল। রিয়ান মোমবাতি নিভাতেই অধরা বলল, উইশ করো আর বলো কি গিফট চাও। তোমাকে চাই। অধরা হাসলো, খানিক লজ্জাও পেল। সে রিয়ানের হাত ধরে বলল, আসো কেক কাটি। আমার গিফট? পাবে তো, আগে কেক কাটো। আমি নিজের হাতে বানিয়েছি তোমার জন্য। রিয়ান মুচকি হেসে একটু পেছালো, তারপর অধরার ঘাড়ে থুতনি ঠেকিয়ে কেক কাটলো। অধরা একটা কেকের অংশ নিজের মুখে অর্ধেক নিলে ঠোঁটের মাধ্যমে চেপে ধরল। রিয়ানকে চোখের ইশারায় বলল মুখের থেকে কেকটা নিতে। রিয়ান বলল, শিওর তো ম্যাডাম? পরে কিন্তু কেঁদেও কুল পাবেন না বলে দিচ্ছি। আজ কিন্তু একটু ছাড় দিব না। অধরা রিয়ানের ঘাড়ে হাত দিয়ে তাকে নিজের সামনে আনলো। রিয়ান বুঝে গেল অধরার মনোভাব। সেও বাকি অর্ধেক কেক মুখে নিল, তারপর ধীরে ধীরে অধরার ঠোঁট ছুঁল, তারপর চুষতে লাগলো। অধরাও সমান তালে তাল মিলালো। রিয়ান বলল, শার্টের বাটন খোলো পাখি। অধরা রিয়ানের শার্টের বাটন খুলে তার গায়ে থেকে শার্ট খুলে ফেলে দিল মেঝেতে। রিয়ান অধরার আঁচল টান দিয়ে সরিয়ে দিল, তারপর ব্লাউজ খুলে তার বুকে মুখ ডুবিয়ে আদর করতে লাগলো। অধরারও পাগল হয়ে গেল। সে ফিসফিসিয়ে বলল, রিয়ান আমি পাগল হয়ে যাচ্ছি, জান কি করছো। আরে পাগল হবে পাখি, একটু সময় দাও। রিয়ান কথাটুকু বলে নিজের গায়েরও অধরার গায়ের শেষ বস্ত্রটুকু খুলে ফেললো, তারপর আদর আদর করতে শুরু করলো আবার। রিয়ান যখন জোরে জোরে আদর করতে লাগলো তখন অধরা ব্যথায় কেঁদে দিয়ে বলল, লাগছে তো। একটু সহ্য করো পাখি। প্রথম প্রথম এমন কয়েকদিন আগে আস্তে আস্তে মজা পাবা পাখি, সুখ পাবা। তুমি আমাকে ফিল করো। প্লিজ একটু আস্তে। আচ্ছা এবার আস্তে আস্তে করছি আদর। কথাটা বলে রিয়ান আস্তে আস্তে আদর করতে লাগলো। অধর এবার আরো পাগল হলো। সে রিয়ানের কাঁধে কামড় বসালো। রিয়ান যেন সুখময় ব্যথা পেল। সে বলল, পাখি তুমি তো আমাকে আরো পাগল করে দিচ্ছ। আমি আর আস্তে আস্তে আদর করতে পারবো না। সরি জান, আজ একটু সহ্য করো, দেখবা পরের বার অনেক বেশি আরাম পাবা। না প্লিজ, আমি ব্যথা পাবো। পাবা না? আমার বুকের ভিতরে ঢুকিয়ে নিব। রিয়ান কথাটা বলে অধরাকে শক্ত করে নিজের বুকের ভেতর জড়িয়ে ধরে জোরে জোরে আদর করতে লাগলো। অধরা ব্যথায় চিৎকার দিতে লাগলো। তবে রিয়ান এবার নিজের কাজ শেষ করেই থামলো। অধরার উপর থেকে নেমে তার পাশে শুয়ে পড়ল। অধরা তখন হিচকি তুলে কাঁদছে। রিয়ান অধরাকে টেনে তার বুকে জড়িয়ে নিল, কপালে চুমু দিয়ে বলল, সরি পাখি, অনেক কষ্ট দিয়েছি তাই না? অধরা রিয়ানের বুকে জোরে কামড় দিল। রিয়ান হেসে উঠল, তারপর অধরাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, ঘুমাও, ব্যথা চলে যাবে। অনেক পেট ব্যথা করছে। সরি জান, নেক্সট টাইম আমি আরো জেন্টাল থাকবো। কথাটুকু বলে রিয়ান অধরাকে আরো শক্ত করে বুকে জড়িয়ে নিল, তারপর পাড়ে জমালো ঘুমের দেশে। রাত ৩টার দিকে হঠাৎ রিয়ানের কল আসে। রিয়ান চোখ খুলে মোবাইল নিতে দেখে তমা কল দিয়েছে। রিয়ান কলটা রিসিভ করে বিরক্ত গলায় বলে, কি হয়েছে? এত রাতে কল দিয়েছিস কেন? একটু বাহিরে আয়, তোর সাথে আমার কিছু কথা আছে। অধরা জেগে গিয়ে যদি তোকে আর আমাকে একসাথে দেখে তাহলে ঝামেলা হবে। ঝামেলা হবে না, আমি ছাদে অপেক্ষা করছি, তুই আয়। হয়েছেটা কি বলবি তো? তমা আর কিছু বলল না, কল কেটে দিল। রিয়ান বিরক্ত হয়ে ওয়াশরুমে গিয়ে গোসল করে নিল, তারপর ছাদে চলে গেল। ছাদে উঠে দেখলো তমা এক পাশে দাঁড়িয়ে আছে। সে রেগে বলল, তুই কি পাগল হয়েছিস নাকি সব বুদ্ধি লোপ পেয়েছে? এত রাতে আমাকে কল দিয়ে ডাকলি কেন? অধরা বুঝতে পারলে সব প্ল্যান ভেস্তে যাবে। প্ল্যান ভেস্তে যাওয়ার ভয় পাচ্ছিস নাকি অধরা ভুল বুঝে তোর দূরে সরে যাবে সেই ভয় পাচ্ছিস? বাজে বকছিস তুই। আমি সেগুলো ভাবিনি, আমি আমাদের প্ল্যান নিয়েই ভাবছি। তা আমাদের প্ল্যানের মাঝে বেড শেয়ার করা আর শারীরিক সম্পর্কে যাওয়ার কথা কবে ছিল রিয়ান? নিজের লিমিট ক্রস করবি না তমা, না হলে আমি ভুলে যাব তুই আমার বন্ধু হোস। শুধু বন্ধু আর কিছু না? আর অধরা কি হয় তোর রিয়ান? 3 কবুল পড়া বউ হয় আমার, অর্ধাঙ্গিনী হয় আমার। আর আর তোর ভালোবাসা হয় যে আমি হতে চেয়েও পারিনি। রিয়ান থমকে গেল কিছু সময়ের জন্য। কি বলছে তমা এগুলো? সে তো তোমাকে নিজের বন্ধুর মতোই দেখেছে, তাহলে তমা কেন তার প্রতি দুর্বল হলো? তমা আবার বলল,
কি ভাবছিস কিভাবে ভালোবাসলাম? হুম। তমা এবার হেসে উঠল। এদিকে তার চোখ দিয়ে পানি পড়ছে। তমা বলা শুরু করলো। আচ্ছা রিয়ান, তোর প্ল্যান তো ছিল অধরাকে বিয়ে করা। প্ল্যান সাকসেসফুল হলে তখন তাকে কি করবি? রিয়ান চুপ রইল। এই উত্তর তো তার জানা নেই। আসলেই তো এমন পরিস্থিতি আসলে সে কি করবে? এই খেলাটা শেষ হলে অথরা যদি তাকে ভুল বোঝে তাহলে সে কি করবে? আমি জানি না আমি কি করব। তবে তুই বল, আমার প্রতি কেন দুর্বল হলি? আমরা তো ততটাও কাছাকাছি ছিলাম না যে আমার প্রতি দুর্বল হয়ে পড়বি। কতটা কাছাকাছি থাকলে দুর্বল হয় ভালোবেসে? রিয়ান চুপ রইল। তমা বুঝলো সেই চুপ থাকার কারণ। তমা ধীরে ধীরে বলা শুরু করলো। তোকে প্রথম যখন দেখলাম এতিমখানায় তখন ভালো লাগতো। এই যে আমাকে কেয়ার করতে বুঝতে সবকিছু। তারপর হঠাৎ আমাকে কেউ অ্যাডাপ্ট করলো। আমার অনেক মন খারাপ হয়ে গেল। ভাবলাম আর বুঝি দেখা হবে না তোর আর আমার। তবে এত বছর পর তুই আমাকে কল করলি, আমি তো মহা খুশি। তারপর তোর প্ল্যানের কথা বললি, আমি রাজি হলাম। ভাবলাম তোর সাথে প্রেমের নাটক করতে করতে তুইও আমার প্রেমে পড়ে যাবি। কিন্তু প্রেমের নাটকের স্থায়িত্বকাল ছিল খুবই কম। তোর বউ আমাকে তোর পাশে মাত্র 12 ঘন্টা সহ্য করতে পারলো না। তার ভালোবাসা প্রকাশ করলো, তার অধিকার আদায় করে নিল। আমি হয়ে গেলাম তৃতীয় ব্যক্তি, যেখানে তোকে সবার আগে আমি ভালোবেসেছিলাম। কথাটুকু বলে অসহায় চোখে রিয়ানের দিকে তাকালো তমা। রিয়ান চুপ করে আছে। যে বুঝতে পারছে তমার কষ্ট, কিন্তু তা অনুভব করতে পারছে না। পারবে কিভাবে? সে তো আর তোমাকে ভালোবাসেনি। রিয়ান বলল। আমি তোকে কখনো সেই নজরে দেখিনি রে, বন্ধুর চোখে দেখেছি। তাই তো তোর কাছে সাহায্য চেয়েছিলাম। অধরাকে জেলাস ফিল করানোর প্ল্যানটা ফুপির ছিল। তিনি বাহিরের মেয়ে ঠিক করতে চেয়েছিলেন। আমি ভাবলাম তুই ভাবলি বাহিরের মেয়েটা যদি তোর প্রতি দুর্বল হয়ে যায় তাহলে ঝামেলা হবে, তাই আমাকে বলেছিস। অথচ আমি তোর প্রতি অনেক আগে থেকে দুর্বল, খুব দুর্বল। তবে শেষের কথাগুলো জড়িয়ে এলো। সে হু হু করে কেঁদে উঠল। রিয়ান অথরের বাহু ধরে তাকে সামলাতে চাইছে, তবে তার আগে দরজার আড়াল থেকে সামনে এগিয়ে এসে দাঁড়ালো আতিয়া। তমা আর আতিয়া অবাক হয়ে গেল। রিয়ান তমাকে ছেড়ে দিয়ে আতিয়াকে বলল। আতিয়া, তুমি এত রাতে ছাদে কি করছো? কেন এসে বুঝি তোমাদের অসুবিধা করে ফেললাম? কি বলছো? আমাদের অসুবিধে কেন হবে? ও হয়নি বলছো? আচ্ছা, তোমরা কোনো প্ল্যানের কথা বলছিলে। কোন প্ল্যানের জন্য তোমরা অধরা আপুকে ব্যবহার করেছো? তমার সামনে এসে আতিয়ার বাহু ধরে বলল। না, তুমি ভুল শুনেছো। আমরা ওই প্ল্যানের কথা বলছিলাম যেটা তুমি জানো, অধরাকে জেলাস ফিল করানোর প্ল্যান। এতে অধরা জেলাস ফিল করে রিয়ানের কাছাকাছি চলে আসবে। আর দেখো আমাদের প্ল্যান সাকসেসফুল। আমাকে ভোলানোর চেষ্টা করো না, আমি সব শুনেছি। তোমার অন্য প্ল্যানের কথা বলছো। বলো কোন প্ল্যানের কথা বলছিলে? রিয়ান ভাইয়া বলো, কি ষড়যন্ত্র করছিলে? কিছু না, তুমি ভুল বুঝছো। আমরা ওইটার কথাই বলছিলাম। আর এত রাতে ছাদে কি করো তুমি? যাও, নিজের ঘরে যাও। কথাটুকু বলে রিয়ান সেখান থেকে চলে যেতে নিল, কিন্তু তখনই শুনতে পেল আতিয়ার মুখে কিছু তিক্ত কথা। আতিয়া বলছিল। অধরা আপু ঠিকই বলেছিল, পর কোনো দিন আপন হয় না। তারা একদিন না একদিন ছবল দিবেই, কিন্তু আমরা মানিনি। কি বলছোটা কি তুমি? যা বলছি একদম ঠিক বলছি। ছোট লোক মানুষ, এর মন মানসিকতাও ছোটই হয়। এত টাকা পয়সা দেখে লোভে পড়ে আমার বোনকে ফাঁসিয়ে বিয়ে করেছো, আর আমার বোনকে ফাঁসলিয়ে অফিসেও জায়গা দখল করে নিয়েছো। এই তো তোমাদের প্ল্যান, সবই বুঝে গেছি আমি। রিয়ানের তমা অবাক হলো। রিয়ান আতিয়াকে শক্ত করতে চাইলো, শান্ত করতে চাইলো, না হলে এত বছরের সব প্ল্যান মাটি হয়ে যাবে। রিয়ান বলল। আতিয়া বোন, তুমি ভুল ভাবছো, মাথা ঠান্ডা করো। প্রশ্নই আসে না। আমি এখনই সবাইকে গিয়ে সব বলবো। অধরা আপুকে সবার আগে সব জানাবো। আতিয়া চলে যেতে নিলে তমা আর রিয়ান একটু বিচলিত হয়ে যায়। তারা চায় না তীরে এসে তরি ডুবুক। তারা দুজন আতিয়াকে আটকাতে যাবে, এমন সময় অথরার মা সামনে আসে। আতিয়া খুশি হয়। সে বলল। মা জানো, আপু ঠিক বলেছিল। এই ছোট। অথরার মা আতিয়ার দিকে তাকিয়ে গম্ভীর হয়ে বললেন। ক্ষমা চান। কি বলছো এগুলো? এই লোকটাকে আমরা আমাদের পরিবারে আশ্রয় দিয়েছিলাম, আর এই লোকটা আমাদের পিছনে কি সব প্লটিং করছে আমি নিজের কানে শুনছি। আর তুমি আমাকে ওর কাছে ক্ষমা চাইতে বলছো? হ্যাঁ বলছি, আর যেটা বলছি সেটা কর।
তুমি কি পাগল হয়েছো মা? এগুলো কি বলছো? এই ছোট লোকটার কাছে আমি কিছুতেই মাফ চাইবো না। আর হ্যাঁ, আমি সব কিছু বাবাকে আর আপুকে এখনই বলবো। আতিয়া চলে যেতে নিলেই অধরার মা আতিয়ার হাত ধরে ফেলে। আতিয়া অধরার মার দিকে প্রশ্ন ভরা দৃষ্টিতে তাকালে আতিয়ার মা বললেন, তার আগে সবটা জেনে যা। একটা কথা তো সবসময় বিশ্বাস করবি, অর্ধেক সত্য মিথ্যার থেকেও বেশি ভয়ানক। ফুপি, ও ছোট মানুষ, ও যদি কিছু হবে না, একদিন না একদিন তো সব জানতেই হবে। তারপর অধরার মা বলা শুরু করলেন, আমরা ছিলাম দুই ভাই বোন, অনেক হ্যাপি একটা পরিবার ছিল আমাদের। আমার বিয়ে ঠিক হয় তোর বাবার সাথে, এর মাঝেই ভাইয়ারও বিয়ে ঠিক হয় তোর বাবার সৎ বোনের সাথে। তোর বাবা ছিল দুই পক্ষের সন্তান, আর তোর বাবার সেই বোন ছিল প্রথম ঘরের সন্তান। সবই ঠিক ছিল। আমার আগে বিয়ে হলো, এর 1 বছর পরে বিয়ে হলো আমার ভাই ও তোর বাবার সৎ বোনের। তবে এর কিছুদিন পরে তোর দাদা অনেক অসুস্থ হয়ে পড়েন। তিনি উকিল ডাকিয়ে অর্ধেকের বেশি সম্পদ তোর সেই মামির নামে করে দিয়ে যায়। তবে তার পেছনে কারণ ছিল, তবে তোর বাবা তা মানতে নারাজ ছিল। তার ভিতরে রাগ হিংসা সব বাড়তে থাকে। এরই মাঝে তোর নানাও সব সম্পত্তি ভাগ করেন, আর সেখানেও ভাইয়ারা বেশি পায়। ব্যাস, তোর বাবা যেন আর নিতে পারলেন না। এর আগে আমাদের জীবনে আসে অধরা। এর 1 বছরের মাথায় তোর মামি অর্থাৎ আমার ভাবি প্রেগনেন্ট হয়। সব ঠিকঠাক চলছিল। একদিন তোর বাবা ভাইয়াকে প্রস্তাব দিল 2টা কোম্পানি এক করে ফেলতে, এতে সব দিক থেকেই ভালো হবে। ভাইয়াও সরল মনে রাজি হলো। আর এটাই ছিল প্রথম ভুল। তোর বাবা বিভিন্ন কাজের অজুহাত দিয়ে দিয়ে কোম্পানি থেকে টাকা খোকলা করতে লাগলো। ভাইয়া যখন সব জানলো, তখন তোর বাবাকে সাবধান করলো। তোর বাবা ক্ষমাও চেয়েছিল, আর আমার ভাইটা ক্ষমাও করলো। এটা ছিল আমার ভাইয়ের দ্বিতীয় ভুল। সময় যেতে লাগলো, ভাইয়া ভাবির কোল জুড়ে এলো ফুটফুটে একটি ছেলে সন্তান। সকলে যেন খুশিতে বাকহারা। তবে তোর বাবার মাথায় চলছিল অন্য কিছু। তার তো মেয়ে, আর এদিকে আমার ভাইয়ের ছেলে। এদের মধ্যে সম্পত্তি ভাগ করলে আবারও আমার ভাইয়ের সম্পত্তি ভাগ বেশি পাবে। ঠিক তখনই তোর বাবা মৃত্যু খেলায় মেতে উঠল। মানে? মৃত্যু খেলা মানে? অধরার মা কিছু বলতে নেবে ওই সময় রিয়ান তাকে থামিয়ে দিয়ে বলল, আমি বলি একবার ফুপি। আতিয়া সহ সবাই তার দিকে তাকালো। রিয়ান বলা শুরু করলো, একদিন সবাই মিলে প্ল্যান করলো ঘুরতে যাবে। এরপর সবাই ঠিক করলো কক্সবাজার যাবে। প্ল্যান মতো নির্দিষ্ট একটি দিন ঠিক করা হলো। 2টো আলাদা গাড়ি নেওয়া হলো। তারপর সেই গাড়িতে আমরা ছিলাম। সেই গাড়িটি ব্রেক ফেল করে খাদে পড়ে যায়, আর সেখানেই সবাই মারা যায়। আমরা ছিলাম বলে কি বুঝাচ্ছ? তার মানে তুমি মামার সেই ছেলে? হ্যাঁ, আমি সেই ছেলে। আমি সব বুঝলাম, কিন্তু এখানে আমার বাবার কি দোষ? একটা গাড়ি ব্রেক ফেল হতেই পারে, আর সবাই যদি সে খাদে পড়ে মারা যায়, তাহলে তুমি কিভাবে বেঁচে গিয়েছিলে? রিয়ান তিক্ততার হাসি হাসলো। তারপর আতিয়ার দিকে তাকিয়ে বলল, একটা গাড়ি ব্রেক ফেল হতেই পারে, তবে নতুন একটা গাড়ি কিভাবে ব্রেক ফেল হবে যদি না সেটা কেউ করিয়ে থাকে? মানে বলতে চাইছো বাবা এই কাজটা করিয়েছে? হ্যাঁ, তোমার বাবা এই কাজটা করিয়েছে, আর সব প্রমাণও জোগাড় হয়ে গেছে। আর তোমার দ্বিতীয় প্রশ্নের উত্তর আমার নিজেরও জানা নেই। হয়তো আল্লাহর অলৌকিক কুদরতে কাজ করছে, না হলে এত গভীর খাদে পড়েছে আমার বাবা মা সবাই মারা গেল, তবে আমি বেঁচে গেলাম। তবে মজার বিষয় কি জানো, ড্রাইভার কিন্তু মারা যায়নি। সে খাদে পড়ার আগেই লাফ দিয়ে সরে গিয়েছিল গাড়ি থেকে। আর আজ সেই লোকটাই আমার সবচেয়ে বড় প্রমাণ। কথাটুকু বলে রিয়ান একটু থামলো, চোখ বন্ধ করে গম্ভীর একটা শ্বাস নিল, যেন সব কষ্টগুলো এই এক নিঃশ্বাসের মাধ্যমে গিলে ফেলতে চাইছে। এরপর চোখ খুলে আবার বলা শুরু করলো, তখন আমার বয়স 6 হবে। আমি রক্তে লেপ্টেছিলাম। ওইখানের এক গাছ কাটার লোক আমাকে সেখান থেকে বাঁচায়। তবে আমার বাবা মাকে গাড়ি থেকে বের করার আগে গাড়িটা ব্লাস্ট হয়। আর কেন ব্লাস্ট হয় জানো? কারণ গাড়িতে আগে থেকে বোম সেট করা ছিল। আতিয়া বা খাড়া হয়ে গেল। এত কিছু করেছে তার বাবা শুধুই সম্পত্তির জন্য? অধরার মা কাছেন। রিয়ান তাকে আগলে নিল। তারপর আবার বলা শুরু করলো, আমাকে সেই কাঠুরি তার কাছে 4 বছর রাখেন। যখন আমার বয়স 10 তখন তিনি পরলোক গমন করেন।
তবে তার আগে তিনি আমাকে অনাথ আশ্রমে দিয়ে যান। তোর বাবার এসব কথা আমি আরো অনেক আগেই জানতে পারি। একদিন নেশার ঘোরে তিনি সবই বলেন। তখনই ইচ্ছে করছিল তোর বাবাকে মেরে ফেলি বা সব সত্যি সবাইকে বলে দিই, কিন্তু আমি এতটাও বোকা না। আমার কাছে কোনো প্রমাণ ছিল না, তাই আমি চুপ করেই থাকলাম আর গোপনে খুঁজতে থাকলাম আমাদের সব প্রমাণ। এর মাঝে সেদিন রাস্তায় আমি মাথা ঘুরে পড়ে গেলে ও আমাকে বাঁচায়। ওর পরিচয় জিজ্ঞেস করতেই ও যখন ওর মা বাবার কথা না বলে আমি আটকে উঠি, তারপর লোক লাগিয়ে খোঁজ লাগাই, আর আমার সন্দেহই সত্যি হয়। আমি রিয়ানের সাথে সেদিন রাতেই দেখা করি আর একে একে সব খুলে বলি। তারপর তারপর আমরা দুজন মিলে একটার পর একটা প্ল্যান সাজাই। তোর বাবাকে রিয়ানের কথা বলতেই তিনি অবাক হলেন। বাবাকে রিয়ানের কথা বললে কেন? আর বাবা রিয়ানের আসল পরিচয় জানার পরেও কিছু করলো না কেন? কি করে করবেন? আমার ভাই একটাও উইল সাইন করে দিয়েছিলেন, সেখানে লেখা ছিল যে তার ছেলে তার সমস্ত সম্পত্তির অধিকারী। যদি তার ছেলে জীবিত না থাকে তাহলে এই সকল সম্পত্তি এতিমখানায় দান হয়ে যাবে। তোর বাবা এই উইলের কথা জানার পরে পাগলের মতো হয়ে যায়। সেই ঘটনাস্থলে খোঁজ লাগাতে জানতে পারে ছেলেটা জীবিত আছে, তবে তিনি খুঁজে পান না রিয়ানকে, পাই আমি। তিনি চেয়েছিলেন রিয়ানের 21 বছর হতেই তার থেকে সমস্ত সম্পত্তি কোনোভাবে লিখে নিয়ে তাকে মেরে ফেলতে। তবে তার আগেই আমি আর রিয়ান নতুন প্ল্যান সাজাই। অধরা উপরে উপরে রিয়ানের সাথে রাগ দেখালেও আমি মা হয়ে ঠিকই অধরার চোখে রিয়ানের জন্য দুর্বলতা দেখতাম। আসলে অধরা রাগ থাকা তো সেই কারণে সিরিয়াস প্রতি দুর্বল হয়ে পড়ছে না, তাই রিয়ানকে নানাভাবে অপমান করে তার থেকে দূরে রাখত। অধরার মার এই কথা শুনে রিয়ান সহ সকলেই চমকে উঠল, কারণ এ কথা কেউ জানতো না। অধরার মা মুচকি হেসে বললেন, হ্যাঁ, আমি প্রথমে বুঝতে পেরেছিলাম, আর তখনই আমার মাথায় একটা প্ল্যান আসলো। অধরাকে বোঝালাম যে অন্তর থেকে বয়সে ছোট তোর বাবা এই ছেলের সাথে তোর কিছুতেই বিয়ে দেবে না। অধরা অস্থির হয়ে পড়লো। সে আমার কাছে সাহায্য চাইলো কি করবে। তখন আমি তাকে বুদ্ধি দিলাম তার কোনো বেস্ট ফ্রেন্ডকে তার বয়ফ্রেন্ড বানিয়ে তার বাবার সাথে আনতে, বিয়ের নাটক করতে। তবে বিয়ের দিন সে আসবে না। আমাদের প্ল্যানের মধ্যে কাজ হতে লাগলো, সব কাজ হলো। তোর বাবা নিজের মান সম্মান বাঁচানোর জন্য রিয়ানের সাথে অধরার বিয়ে দিল, ঠিক রিয়ানের 21 বছরে পা দেওয়ার দিনই। তাহলে বিয়ে হওয়ার পরেও অধরা আপু কেন রিয়ান ভাইয়াকে অপমান করত? কেন তার সাথে সংসার করেনি? তোর বোনের বরাবরই গো বেশি। জিয়ান যখন অধরাকে বিয়ে করতে চেয়েছিল তখন রিয়ান বলেছিল যদি অধরা রাজি হয় তাহলে সে এই পরিবারের সম্মানের খাতিরে অধরাকে বিয়ে করবে। এটা অধরা মেনে নিতে পারেনি। তাকে ভালোবাসে আর ভালোবেসে বিয়ে করবে। তবে রিয়ানের এ কথা অধরাকে কষ্ট দেয়, আর তাই অধরা এই কয়েক বছর ইরানের থেকে সেই কথা প্রতিশ্রুতি নিয়েছে। তবে এভাবে চলতে থাকলে একদিন তোর বাবা রিয়ানের ক্ষতি করে ফেলতো, এবং তিনি তার ব্যবস্থাও করে ফেলেছেন। এটা বুঝতে পেরেই আমি আর রিয়ান নতুন করে আবার প্ল্যান সাজাই। তমাকে বাংলাদেশে আসতে বলি। তমার আর রিয়ানের কাছাকাছি আসা দেখে অধরা পাগল হয়ে গেল এবং সে নিজের অধিকার বুঝে নিল। আম্মু, সবই বুঝলাম, তবে আপু যখন জানতে পারবে রিয়ান ভাইয়া শুধু তাকে প্রতিশোধ নেওয়ার জন্য বিয়ে করেছে, তখন আপু তো অনেক কষ্ট পাবে। কথাটা শুনে রিয়ান একটা শক্ত ঢোক গেল। সে তো এই ভয়টাই পাচ্ছে। অধরার মা হেসে উঠলেন। তিনি বললেন, তোর কি মনে হয় অধরা কিছুই জানে না? অধরা এই ঘটনার অনেকাংশই জানে। তোর বাবার এই ষড়যন্ত্রের কথা অধরা সবটাই জানে। রিয়ান যে তার মামাতো ভাই সেটাও অধরা খুব ভালো মতোই জানে। তবে অধরা জানে রিয়ান কিছুই জানে না। অধরার মার কথা শুনে সবাই অবাক হলো। তার মানে অধরা সব কিছুই আগে থেকে জানতো, আর তার জন্যই রিয়ানকে অফিসে জয়েন করিয়েছে। তাহলে মা, বাবার এই অন্যায়গুলো কবে সবার সামনে আনবে? কাল ফুপি, কাল আমার জন্মদিনের পার্টি রাখবে, আর সেখানেই সব খেলা শেষ হবে। তোমরা শুধু আমার পাশে থেকো। কথাটা বলেই রিয়ান সামনে হাত বাড়িয়ে দিল। সবাই হাত রেখে সেখানে রিয়ানকে আশ্বাস দিল তারাও রিয়ানের সাথেই আছে। এরপর সবাই নিচে নামতে নিলে অধরার মা তমাকে আটকে দেয় আর সবাইকে চলে যেতে বলে। তমা অধরার মাকে বলল, কিছু বলবেন আন্টি? তুমি রিয়ানকে ভালোবাসো তাই না?
তমা চুপ করে রইল, কিছু বলল না। কি বলবে? কথাটা তো মিথ্যা না। তমাকে চুপ থাকতে দেখে অধরার মাথাকে জড়িয়ে ধরে তার মাথায় হাত বুলিয়ে দিলেন। তমা এবার হু হু করে কেঁদে উঠলেন। অধরার মা বললেন, আমি তোমার মনের অবস্থা বুঝতে পারছি, কিন্তু কি করবে বলো? ভালোবাসা তো হিসেব করে হয় না। তবে মা হিসেবে তোমাকে একটা কথা বলি মা, নিজের অনুভূতি নিয়ন্ত্রণে আনো, না হলে তোমারই কষ্ট বাড়বে। আমি জানি আন্টি, আমি নিজের সব দিয়ে চেষ্টা করব। কথাটুকু বলেই দৌড়ে চলে গেল তমা। অধরার মা সেদিকে তাকিয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। নিজ মনে বললেন, মেয়েটা অনেক ভালো নিঃসন্দেহে, তবে ভুল করেছে ভুল মানুষকে ভালোবেসে। তিন কবুলের কাছে যে সব ভালোবাসা রঙে ফিকে হয়ে যায়। পরের দিন সকালবেলা সকলে নাস্তা করতে বসেছে। এমন সময় অধরার মা বলল, আজ রিয়ানের জন্মদিন, আমরা সবাই চাই ওর জন্মদিনটা বড় করে পালন করতে। ও কি বাচ্চা ছেলে যে ওর জন্মদিন পালন করতে হবে? এসবের কোনো দরকার নেই। কোনো দরকার নেই বাবা, আমরা তো করবই। আর আজ তোমাকে থাকতেই হবে, সন্ধ্যায় বাসায় চলে আসবে। অধরার বাবা বিরক্ত হলেন, তবে তিনি আর মানা করলেন না। অধরার মা রাতিয়া সেদিকে তাকিয়ে মুচকি হাসলো। এরপর রিয়ানকে মেসেজ দিয়ে জানিয়ে দিল। রিয়ান মেসেজ দেখে ঠোঁট বাঁকিয়ে হাসলো। এমন সময় অধরা এসে বলল, শোনো, আজ বাসায় তাড়াতাড়ি আসবে। আজকে তোমার জন্মদিন উপলক্ষে বার্থডে পার্টি রাখা হয়েছে। এগুলোর কি দরকার ছিল? এসব বাদ দিয়ে দাও। আমার বার্থডে তো কালকে হয়েছে। সবচেয়ে স্পেশাল আর সব থেকে বেশি ইউনিক। কথাটুকু বলে রিয়ান অধরাকে চোখ টিপ দিল। অধরা লজ্জায় রিয়ানের বুকে মুখ লুকালো। তারপর বলল, তোমার মুখের লাগাম দিন দিন ছুটে যাচ্ছে। ভুলে যেও না আমি কিন্তু তোমার সিনিয়র। দুঃখিত সিনিয়র। কথাটুকু বলেই অধরা আর রিয়ান দুজনেই হেসে উঠল। এরপর রিয়ান অধরা থেকে বিদায় নিয়ে চলে গেল অফিসে। সন্ধ্যা 7টার সময় রিয়ান ও অধরার বাবা একসাথে বাসে ঢুকলো। রিয়ান নিজের ফ্ল্যাটে চলে যেতেই অধরা তাকে জলদি তৈরি হতে বলল। এদিকে অধরার বাবা নিজের ফ্ল্যাটে ঢুকে অবাক হয়ে গেল। সবকিছু খুব সুন্দর করে ডেকোরেশন করা। তিনি ভীষণ বিরক্ত হলেন, বললেন, কি একটা অবস্থা! এসব অতিরিক্ত আবেগ দেখলে বিরক্ত লাগে। কথাটুকু বলেই তিনি গম্ভীর মুখে চলে গেলেন নিজের রুমে। আধি এবং অধরার মা দুজনেই কথাটা শুনলেন, তবে তার কোনো প্রতিউত্তর করল না। ধীরে ধীরে মেহমান আসতে লাগলো, রাত বাড়তে লাগলো, পার্টিও জমতে লাগলো। রিয়ান অধরা কেক কাটলো। কেক কাটিংয়ের পরে অধরার মা রিয়ানকে ইশারা করতে রিয়ান সকলের দৃষ্টি আকর্ষণ করে বলল, লেডিস অ্যান্ড জেন্টলম্যান, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকে এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য। আপনারা সকলেই জানেন যে আমি এই বাড়ির আসলে কেউ না। হ্যাঁ, বর্তমানে আমার একটা পরিচয় আছে, সেটা হচ্ছে আমি এই বাড়ির মেয়ের জামাই। তবে এর আগে আমার একটা পরিচয়, সেটা ছিল আমি এতিম এবং আমার মা বাবা নেই। আর আমার ফুপি ও আঙ্কেল আমাকে এতিমখানা থেকে অ্যাডপ্ট করে এনেছে। অধরা আর অধরার বাবা বুঝলো না রিয়ান এগুলো কেন বলছে। অধরা রিয়ানের হাত ধরে বলল, এগুলো কেন বলছো এখন? রিয়ান মুচকি হেসে আবার সামনে তাকালো, তারপর আবার বলা শুরু করলো, তো যেটা বলছিলাম, তারা আমাকে আশ্রয় দিয়েছে, আমার জন্য তারা এত কিছু করেছে। তাদের জন্য তো আমি কিছুই করতে পারিনি। তাই আজকে আমার জন্মদিনে তাদেরকে একটা খুব সুন্দর উপহার দিতে চাই। কথাটা শেষ করে রিয়ান দরজার দিকে ইশারা করলো। তখন দরজা দিয়ে একজন ভদ্রলোক প্রবেশ করলো। আর সেই ভদ্রলোককে আর কেউ নয়, সেদিনের অ্যাক্সিডেন্ট হওয়ার গাড়িটির ড্রাইভার। অধরার বাবা সেই লোকটিকে দেখে অবাক হয়ে গেলেন। অধরা কপাল কুঁচকে লোকটির দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, উনি কে রিয়ান? রিল্যাক্স, সব বলছি। রিয়ান লোকটিকে নিজের কাছে নিয়ে আসলো। তারপর রিয়ান অধরার বাবার দিকে তাকিয়ে বলল, কি আঙ্কেল চিনতে পারছেন তো? কি বলতে চাইছো তুমি? আমি কি করে চিনব? এই লোককে আমি চিনি না। তাই নাকি? তবে এই লোক আপনাকে অনেক ভালো মতো চিনে। কথাটুকু বলে রিয়ান লোকটিকে ইশারা দিল। তারপর লোকটি একে একে সব কিছু খুলে পড়ল। কিভাবে তাকে ঠিক করা হয়েছিল, গাড়ির ব্রেক ফেল করানো হয়েছিল। সকলে লোকটির কথা শুনে অধরার বাবার দিকে ঘৃণার চোখে তাকালো। অধরার বাবা মাথা নিচু করে একটি চেয়ারে বসে পড়লেন। তিনি ভাবেননি এত বছর আগের করা পাপ সবার সামনে এভাবে চলে আসবে। তিনি মনে মনে বললেন, ঠিকই আছে, আর কোনোদিন চাকা থাকে না। রিয়ান সবার দিকে তাকিয়ে আবার বলল, এতক্ষণ আপনারা যে পরিবারের ঘটনা শুনলেন, আমি তাদেরই সন্তান। এই সব কিছু আমার আর আমার পরিবারের।
যা এত বছর ধরে ওই লোকটা আত্মসাৎ করে রেখেছিল। আমাকে এতিম বানিয়েছে এই লোকটা শুধুমাত্র সম্মতির জন্য, টাকার লোভের জন্য। রিয়ান শেষের কথাগুলো বলে তাকালো অধরার বাবার দিকে, তারপর অধরার মার দিকে তাকালো। অধরার মার চোখে পানি। রিয়ান অধরার মার কাছে গিয়ে তার হাত ধরে বলল, যদি এই মানুষটির সাথে আমার দেখা না হতো তাহলে হয়তো এই সত্যি কখনো সামনে আসতো না। আমি পড়ে থাকতাম কোনো রাস্তায়। উনি চাইলেই সব মেনে নিয়ে স্বামীর সাথে ভালোভাবে জীবন কাটাতে পারতেন, তবে তিনি অন্যায়ের সঙ্গ দেননি। অধরার মা এবার হু হু করে কেঁদে উঠল। আতিয়াও তার মাকে ধরে কেঁদে উঠল। তবে অধরা চুপচাপ দাঁড়িয়ে যেন কোনো পাথরের মূর্তি। এর মাঝেই তমা পুলিশ নিয়ে উপস্থিত হলো। অধরার বাবা অসহায় চোখে একবার নিজের স্ত্রীর দিকে আর মেয়েদের দিকে তাকালেন। তিনি ধীরে উঠে দাঁড়ালেন, তারপর সবার দিকে তাকিয়ে বললেন, রিয়ান, তোমার সব কথা সত্য, তবে একটা কথা তুমি ভুল বলেছ। আমি শুধু সম্পত্তির জন্য এসব করিনি, আরও একটা কারণও ছিল। কি সেটা? আমি ছিলাম আমার বাবার দ্বিতীয় স্ত্রীর ছেলে, আর তোমার মা ছিল প্রথম স্ত্রীর মেয়ে। বাবা সবসময় তোমার মাকে বেশি আদর করত, অথচ আমি তো তারই সন্তান ছিলাম, কিন্তু সেটা তিনি ভুলেই বসেছিলেন। ছোটবেলা থেকে আমি অবহেলা পেয়েছি। হাস্যকর শোনালেও এটাই সত্য। বড় হতে লাগলাম আর মানিয়ে নিতে লাগলাম, এই ভরসায় যে একদিন তো ওই মেয়ের বিয়ে হয়ে যাবে, তারপর সবই আমার। কিন্তু বাবা এখানেও আমাকে ঠকালো, ওই মেয়ের নামে অর্ধেকের বেশি সম্পত্তি লিখে দিয়ে গেল। তখনই আমার রাগ হলো, হিংসা হলো, আমি পাগল হলাম, কিভাবে সব নিজের করব। কথাটুকু বলেই অধরার বাবা রিয়ানের দিকে তাকালো। কিছুক্ষণ রিয়ান চুপচাপ তার দিকে তাকিয়েছিল। অধরার বাবা এবার আর তার পরিবারের দিকে তাকিয়ে আবার বলল, আমি পাপী, আমি তা জানি। মানুষ মারার মতো পাপ কাজ করেছি, তবে তুমি তো ভালো মানুষ, আমি তা জানি। সেই হিসেবে তোমার কাছে আবদার করছি, আমার পরিবারটাকে দেখে রেখো। আমার বড় মেয়ে তো তোমার স্ত্রী হয়, তার দায়িত্ব এমনিও তোমার, তবে আমার ছোট মেয়েটা আর আমার স্ত্রীরও খেয়াল রেখো। এই দুনিয়াতে এখন তুমি ছাড়া ওদের আর কেউ নেই। কথাটুকু শেষ করে অধরার বাবা চলে গেলেন পুলিশের কাছে। অধরার মা রাতে এবার চিৎকার দিয়ে কেঁপে উঠল। অধরার চোখ থেকে পানি পড়ছে, তাকিয়ে আছে তার বাবার যাওয়ার দিকে। ধীরে ধীরে বাড়ি খালি হয়ে গেল। রিয়ান তমাকে ইশারা দিলে তমা এসে অধরার মাকে ও আতিয়াকে একটা রুমে নিয়ে যায়। রিয়ান ধীরে অধরার কাছে যেতেই অধরা বলল, তুমি চাইলেই আমাকে ছেড়ে দিতে পারো। রিয়ান থমকে গেল। কি বলছে এই মেয়ে? রিয়ান বলল, কি বলছো? আমি রিয়ান কথা শেষ করার আগে অধরা বলল, আমি জানি নিজের বাবা মার খুনির মেয়ের সাথে সংসার করা কখনোই পসিবল না, তাই আমি সব ভেবে চিন্তেই বলছি। আর আমি যদি ছাড়তে না চাই? অধরা এবার রিয়ানের দিকে তাকালো, তারপর বলল, দয়া দেখানোর জন্য? তুমি তো আমাকে ভালোবেসে বিয়ে করনি, শুধু নিজের লক্ষ্য পূরণ করার জন্য বিয়ে করেছো। এখন তো তোমার লক্ষ্য পূরণ হয়েছে, এখন এই মিথ্যে সম্পর্ক রেখে কি করবে? আমি কারোর জীবনে দয়ার পাত্রী হয়ে থাকতে চাই না। আমি কিন্তু একবারও বলিনি যে আমি তোমাদের দয়া করছি। তুমি এটা বারবার বলছো, তোমার কথা আমার মুখে বসাতে চাইছো। হ্যাঁ, বিয়েটা একটা প্ল্যান ছিল, তবে রিয়ান এইটুকু বলে চুপ হয়ে গেল। অধরা কপাল বটে তার দিকে তাকালো। কথা বলছে না কেন, চুপ হয়ে আছে কেন, অধরা বুঝলো না। রিয়ান এক ঝটকায় অধরাকে কোলে তুলে নিল। অধরা ভয়ে চিৎকার দিয়ে উঠল, বলল, কি করছো তুমি? নামাও আমাকে। না, নামাবো না, আপনাকে শাস্তি দিব। আপনি তো আমার বাবা মার খুনির মেয়ে, তাই সারা জীবন আমার অবাধ্য আদর, অসীম ভালোবাসা আর ক্ষমার মতো অগোছালো মানুষটাকে সামলানোর শাস্তিতে আপনাকে বাধিত করা হলো। রিয়ানের এমন কথা শুনে অধরা এবার রিয়ানের গলা জড়িয়ে ধরে কেঁদে উঠল। রিয়ান অধরাকে অধরার রুমে নিয়ে শুয়ে দিল, তারপর নিজেও তারপর আচ্ছা হয়ে আদর করতে লাগলো। অধরা আবেশে চোখ বন্ধ করে নিল। রিয়ানের কানে কানে বলল, আমি তোমার শাস্তি সারা জীবনের জন্য মাথা পেতে নিলাম। এই সুখকর শাস্তি আমি সারা জীবন পেতে চাই জান। আমাকে এই সুখকর শাস্তি থেকে কোনোদিন বঞ্চিত করো না। রিয়ান অধরাকে আদর করতে থাকলো। অধরার কথাগুলো তাকে আরো পাগল করে দিল। সে অধরাকে আদর করতে করতে বলল, কোনোদিন করব না, কথা দিলাম। তবে তোমাকেও আমাকে কিছু দিতে হবে। অধরা, কি? আমার একটা ছোট অধরা চাই, আমাকে সাহায্য করবে আমার একটা ছোট অধরাকে আনতে। রিয়ানের কথা শুনে অধরা রিয়ানের বুকে মুখ লুকিয়ে মাথা নাড়ল। রিয়ান হেসে উঠে বলল, তাহলে আজ থেকে শুরু করি প্রসেস। রিয়ান চুপ করো না, আমার ভীষণ লজ্জা লজ্জা লাগছে।
অধরার কথা শুনে রিয়ান অট্টহাসিতে ফেটে পড়ল। তারপর অধরার কপালে চুমু দিয়ে আদর করতে লাগলো অধরাকে। ধীরে ধীরে আদরের মাত্রা বাড়ল। তারা মেতে উঠলো এক আদিম খেলায়, প্রেমের খেলায়, বৈধ ভালোবাসার খেলায়। এদিকে তমা রিয়ানের কাছে এসেছিল, তবে এসে দেখেছিল রিয়ান অধরাকে কোলে করে রুমে নিয়ে যাচ্ছে। অধরার চোখে পানি চলে এলো। সে আবার ফিরে গেল অধরার মায়ের কাছে আর মনে মনে বলল, আমি এই সম্পর্কে তৃতীয় ব্যক্তি ছিলাম, তাই আমাকেই সরে যেতে হবে। এমন তো কোনো কথা নেই যাকে ভালোবাসি তাকেই পেতে হবে। আমি যদি তাকে সুখী দেখি, এর থেকে আনন্দের আর কিছু নেই। কেটে গেল 10 বছর। আজ অধরার বাবাকে জেল থেকে মুক্ত করা হবে। রিয়ান নিজের কেসে তুলে নিতে চেয়েছিল, তবে অধরা তা দেয়নি। তবে রিয়ান শাস্তির পরিমাণ যাতে একদমই কম হয় সেই ব্যবস্থা করেছিল। অধরার বাবা জেল থেকে বের হতেই দেখে সবাই তার জন্য দাঁড়িয়ে আছে। ধীরে তিনি সামনে এগিয়ে গিয়ে সবার কাছে ক্ষমা চায়। এর মাঝে তিনি খেয়াল করে অধরা রিয়ানের হাত ধরে দাঁড়িয়ে আছে। 8 থেকে 9 বছরের দুটো ছেলে মেয়ে। রিয়ান তাদের নিয়ে এগিয়ে এসে বলল, আম্মু আব্বু, অ্যানি তোমাদের নানা, সালাম দাও। রিয়ানের কথা শুনে বাচ্চা দুটো সালাম দিল। অধরার বাবা তাদের আদর করে সালামের উত্তর নিয়ে বললেন, তোমরা বুঝি টুইন? দেখতে অনেকটাই একরকম। অধরার বাবার কথা শুনে বাচ্চা দুটো মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। এমন সময় আতিয়া কথা মনে পড়ল অধরার বাবার। আমার ছোট মেয়েটা কই রিয়ান? সে কি তার বাবাকে এখনো এতই ঘৃণা করে যে একবার আসলো না? আতিয়া তোমার সাথে দেশের বাইরে চলে গিয়েছিল পড়াশোনার জন্য, আজ আসবে। আজ একটা বিশেষ দিন তো, তাই আজ আবার সবাই একসাথে হবে। আজ কি? আজ আমাদের নানু ভাই আর নানুমণির জন্মদিন, তাই আজ সবাই আসবে। রাতে সবাই একসাথে হলো। তমাও আতিয়া এসেছে। সবাই হাসি আনন্দে সময় কাটালো। তবে রিয়ান কয়েকবার তমার দিকে খেয়াল করলো। রাতে সবাই ঘুমিয়ে পড়লে রিয়ান ছাদে গেল। সেখানেই তমাও দাঁড়িয়েছিল। কিরে, আজ 10 বছর পর আমাদের কথা মনে পড়লো? বাবার বিজনেস নিয়ে ব্যস্ত ছিলাম রে। তমা, বিয়ে করবি না? না, এইটা নিয়ে আমি কিছু বলতে চাই না। তমা চলে গেল। রিয়ান অসহায় চোখে তাকালো। তার মাঝে মাঝে মনে হয় সে অপরাধী। এমন সময় অধরা ছাদে এলো। রিয়ান তাকে কাছে টেনে বুকে জড়িয়ে নিল। তারপর বিভিন্ন কথা বলতে লাগলো দূরে। তমা সেদিকে তাকিয়ে মুচকি হাসলো। তারপর নিজের চোখের জল মুছে সে চলে গেল। আর অধরা আর রিয়ান একজন অন্যজনকে জড়িয়ে তাকিয়ে রইল দূরের সেই আকাশের দিকে। সমাপ্ত।